আমি জাউরা মাফিয়া গল্পটি দুটি পার্ট একসাথে করে দিয়ে দিয়েছি। যারা প্রথম পার্টটি দেখে নিয়েছো তারা ৪৮ মিনিট পর থেকে দেখা শুরু করবে, আর যারা দেখোনি তারা পুরোটি দেখতে পারো। তবে আমি সাজেস্ট করব প্রথম থেকেই দেখো, তাহলে গল্পটি অনেক মজা পাবে। তো চলো আমরা জাউরা মাফিয়া জাউরাগিরি দেখা শুরু করি। সুবর্ণতি, তুই কবুল বলবি, তোর দাদি কবুল বলবে, তাহলে আমার দাদিকেই বিয়ে করে নিন না। তেরা কথায় ক্ষিপ্ত হলো জিয়ন জাঙ্কুক। সহসা বসা থেকে উঠে এসে গলা চেপে ধরলো তে। দুষ্ট কণ্ঠে তেজ দেখিয়ে বলে উঠল, বলবি না কবুল, বলবি কিনা বল। গলায় বলিষ্ঠ হাতের চাপ পড়তেই নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল তে। ছটফট করছে সে, শরীর জুড়ে আতঙ্কের কম্পন, চোখ জোড়া বিস্ফোরিত, যেন কণ্ঠে আটকে থাকা প্রাণটুকু মুক্ত করার চেষ্টা করছে। তার এই কষ্ট ভরা ছটফটে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে জিয়ন জাঙ্কুকের বুকের জেদিরা। কিন্তু নিজের ক্রোধকে সংযত করতে পারে না সে। প্রতিবারই এমন হয়, চায় না কষ্ট দিতে, তবুও দিয়ে ফেলে। তার আঙুলের শক্তির চাপে যখন তে শ্বাসরুদ্ধ প্রায়, তখন আটকে উঠল আশেপাশের সবাই। চেঁচিয়ে উঠল জিন, জাঙ্কুক কি করছিস তুই? চারদিকে স্তব্ধ, তে কেসে উঠছে কষ্টে। ঠিক তখনই জাঙ্কুকের ছোট বোন জিমিন ছুটে এলো, হাতে এক গ্লাস পানি নিয়ে। ভাবি, পানি খাও। কিন্তু তে পানি খেলো না, উল্টো ছুঁড়ে ফেললো সেই কাচের গ্লাস নিজেতে। ঝনঝনিয়ে শব্দ ছড়িয়ে পড়লো চারিদিকে। বুড়ো কুচকে তাকালো জাঙ্কুক। তার বাচ্চা, এত নাটক করছিস কেন? চুপচাপ কবুল বলে দে, কাহিনী শেষ। কথাটা বলতেই খেপে গেল তে। তুই কুত্তা, তোর ১৪ গোষ্ঠী কুত্তা, জানোয়ারের বাচ্চা। এত এত গালি দিয়ে তে এক মুহূর্ত দাঁড়ায়নি। ভারী লেহেঙ্গার বাধা উপেক্ষা করে দৌড়ে বেরিয়ে গেল দরজা থেকে। সবাই থ হয়ে তাকিয়ে রইল, যেন এক বজ্রপাতের মুহূর্তে স্তব্ধ হয়েছে পুরো প্যালেস। কারো বোঝার উপায় নেই এই মুহূর্তে কি ঝড় আসবে তার জীবনে। জাঙ্কুক ঠায় দাঁড়িয়ে রইল। জিমিন বাইরে যেতে চাইলো তেকে নিয়ে আসতে, অথচ তার পূর্বেই গর্জে ওঠে জাঙ্কুক, কেউ যাবে না, ওর ব্যবস্থা আমি করছি। কথাটি বলে হনহনিয়ে পা বাড়ালো বাইরের দিকে। গাড়ির চাবি নিয়ে কোনো রকমে গাড়িতে উঠে বসলো তে। যেই গাড়ি স্টার্ট দিবে তার আগেই হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে এলো জাঙ্কুক। জাঙ্কুককে দেখে আত্মা কেঁপে উঠছে তে। চাল, আমি বিয়ে করব না আপনাকে। কথাটা শুনে জাঙ্কুক গাড়ির ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিল তেকে। নিজের ভারী দেহটা রীতিমতো চাপিয়ে দিল তের ছোট্টখাট্ট দেহের উপরে। গাল চেপে ধরে হিসিসি বলে উঠল, একটু আগে কি বললি? আমি জানোয়ারের বাচ্চা, আমি কুত্তার বাচ্চা। চোখের পাতা কাঁপছে তের, দম নিতেও কষ্ট হচ্ছে তার। বেয়াদব পুরুষ ১০০টা গালি দিল সমস্যা নেই, অথচ তে একটা গালি দিয়েছে তাতেই দোষ? বারে, আপনি গালি দিতে পারেন তাতে দোষ নেই, আর আমি দিলেই দোষ? মানে আপনার ৭ খুন মাপ আর আমার বেলায় ফাঁসি? প্রত্যুত্তরে কিছু বলল না জাঙ্কুক, আবারও তাকিয়ে আছে তের দিকে। পিনপতন নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল, চুপচাপ ভিতরে যাবি আর ভালো মেয়ের মতো কবুল বলবি। কেঁপে উঠল তে, নাক ভোঁচা করে বলল, ভালো করে বলেন। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক, আমার জানকি বাচ্চা, চল কবুলটা বলে দে। এবারও নড়ল না তে। পায়ে ধরে ক্ষমা চান, তারপরে কবুল বলবো। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তে জাঙ্কুকের সামনে পা উঁচু করে ধরল। ধরুন পা। জাঙ্কুক তাকিয়েছে নির্মিষ কম্পিত তের দিকে। হাত পা কাঁপছে, তারপরও কতটা সাহস নিয়ে তার সামনে পা ধরে রেখেছে। বাঁকা হাসলো জাঙ্কুক, পায়ের পাতায় ছোট্ট করে চুমু খেলো। মাপ চাই জান, এবার অন্তত আয়। এত সহজে যেতে চায় না সে। মাফিয়া কিংকে বিয়ে করে তার জীবনটা বরবাদ করতে চায় না সে। দেখুন, চলে যান এখান থেকে, আমি আপনাকে বিয়ে করতে চাই না, আর না আপনাকে ভালোবাসি। যাকে ভালোবাসি না তাকে কেন বিয়ে করব? এতক্ষণ ভেতরে চেপে রাখা রাগটা ফেটে বেরিয়ে এলো জাঙ্কুকে। পা সরিয়ে থেকে চেপে ধরলো আবার। চিবিয়ে চিবিয়ে বল, সৌর ভালোবাসা লাগবে না আমার, আমার তোকে চাই। ভয়ে কাঁপতে থাকাতে কম্পিত কণ্ঠে আওড়ালো, দেখুন, এভাবে আমার দেহ পাবেন, কিন্তু মন কখনোই পাবেন না। গা দুলিয়ে হেসে উঠলো জাঙ্কুক, আপাতত তোর দেহ চাই, মন ধুয়ে আমি কি পানি খাবো? রাখ তোর মন তোর কাছে। কথাটি বলে গলায় একটি শক্ত কামড় বসিয়ে দিল জাঙ্কুক। আটকে উঠলো তে, ব্যথা পাই। বিয়ে করবি না? যদি কবুল না বলিস তাহলে গাড়ি কাঁপবে। গাড়ি কাঁপবে কথাটা শুনে থমকে গেল তের মস্তিষ্ক। কথাটি বুঝতে পারলো না ঠিক মতো। মুখ তুলে হাসি হাসি চোখ করে তাকালো জাঙ্কুক। সোজা সাপটা
কবুল না বললে গাড়ি কাঁপবে, তাও আবার অন্যভাবে। কথাটির অর্থ বুঝতে পেরে চেঁচিয়ে উঠল তে, করবো করবো বিয়ে, আপনি সরুন। ভাবলে সিনভাবে সরে গেল জাঙ্কুক, নেমে এলো গাড়ি থেকে। তেকে নামতে বলে, কিন্তু তে নামে না। স্টপ ইওর ফাকিং ড্রামা এন্ড কাম। হাঁসফাঁস করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এলো তে। পিট পিট চোখ করে বারবার দেখছে জাঙ্কুককে। বেয়াদব পুরুষ তার জীবনটাকে শেষ করে দিল। গালে হাত দিয়ে বসে আছে জিয়ন জি। কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। তার ছেলে কিনা সাধারণ একটি মেয়েকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এত জোর জবরদস্তি কেন? সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে জেহব, অপেক্ষা করে চলেছে তার বস আসার। মনে মনে বার কয়েক বলছে, আমি শিওর বস ভাবিকে এতক্ষণে উপরে পাঠিয়ে দিয়েছে। যেখানে বসের রূপবানের নাচে কোমর দুলাইয়ে গানটা পছন্দ করে না মেয়েটা, সেখানে আজ তো বসকে কিভাবে সহ্য করবে? আহারে, মেয়েটার জন্য বড্ড মায়া হলো ওনার। হনহনিয়ে তেকে ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলো জাঙ্কুক। তেকে জীবিত দেখে আকাশ থেকে পড়লো জেহব। ভিতরে ঢুকেই কাজের উদ্দেশ্যে বলে, এই কাজী তাড়াতাড়ি বিয়ে পড়ান, ফাস্ট ফাস্ট। কাজী সাহেবের অবস্থা বেগতিক, লুঙ্গি ধরে ছটফট এগিয়ে এলো, নিজের খাতা কলম খুলে বসলেন। তে কি করবে বুঝে উঠতে পারছে না। কাঁদো কাঁদো মুখ করে জাঙ্কুককে বলল, আমি এভাবে বিয়ে করব না। কথাটি রীতিমতো কানে ঝংকার তুললো জাঙ্কুকে। দাঁতে দাঁত পিষে বলে, আর একবার নাটক করলে বলে বিয়ে পরে করব, আগে বাসর সারবো। তে কাপাসরে বলে, আমি মেকআপ করব, ব্রাইডাল মেকআপ। একটাই বিয়ে, সাজগোজ না করে আমি বিয়ে করব না। জাঙ্কুক ভুরু উঁচিয়ে বলল, ওহ ফাইন জিমিন, ওকে ব্রাইডাল মেকআপ করিয়ে নিয়ে আয়। কথাটি বলে দু পা এগুলো জাঙ্কুক। তের কান স্পর্শ করে ফিসফিসিয়ে বলল, যত ইচ্ছে ব্রাইডাল মেকআপ করো যান, রাতে তো সব মেকআপ আমিই তুলবো। তে আর অপেক্ষা করলো না, জিমিনকে নিয়ে ডাইরেক্ট উপরের রুমে যেতে লাগলো। প্রাসাদের মতো বাড়িটা সবচেয়ে সুন্দর এবং বড় রুমটাই হলো দ্য গ্রেট মাফিয়া কিং জিয়ন জাঙ্কুকের। মেকআপ প্রায় শেষের দিকে, আয়নার দিকে তাকালো তে। জিমিন মিনমিনিয়ে বলল, ওহ ভাবি, তাড়াতাড়ি করে ফেলো না বিয়েটা, আমার ভাইটাকে কেন কষ্ট দিচ্ছ? রাগে ফুঁসছে তে। ওদিকে অপেক্ষা করছে জাঙ্কুক, আর অপেক্ষা করা সম্ভব নয় তার। আচমকা উঠে ড্রয়িং রুমে থাকা সব জিনিস ভেঙে গুড়িয়ে দিল সে। উত্তর বাচ্চা আমাকে খালি ঘোরায়। কথাটি বলে হনহনি সিঁড়ি বেয়ে উপরের রুমে দিকে যেতে লাগলো জাঙ্কুক। যেও বিড়বিড় করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুমে যেতেই জিমিন বেরিয়ে গেল। তে ভয়ে সেটে গেছে রীতিমতো। চল। জাঙ্কুকের গর্জন শুনে বুক ধরফর করে উঠল তে। পারে না হাত পা ছুড়ে কেঁদে ফেলতে। আমি করব না বিয়ে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আব্বু আম্মু বাঁচাও আমাকে। তার আকুতির কান্না শুনলো না জাঙ্কুক। বন্দির বাচ্চা, তুই বিয়ে করবি, তোর ঘর বিয়ে করবে। তের নরম হাতটা টেনে ধরলো জাঙ্কুক, এগোতে লাগলো দরজার দিকে। দরজার কপাট টেনে ধরেছে তে। যাবো না আমি, ছেড়ে দিন আমাকে। ঘাড় বাঁকালো জাঙ্কুক, এগিয়ে এসে পাজা কোলে তুলে নিল তেকে। বিদ্রুপ করে বলল, কোলে উঠবি, আগে বলবি না? এমনিতেই তো রাতে কোলে নিতাম। কথাটি শুনে লজ্জায় সেটিয়ে গেল তে। ধ্যাত, বাল তিনটা কবুল বলতে এত সময় লাগে? বান্দি জানকির বাচ্চা, কবুল বল। দাঁতে দাঁত পিষে বলে উঠলো জাঙ্কুক। তে কেঁপে উঠলো, ঠোঁট উল্টে তাকালো জাঙ্কুকের মুখপানে। চোখ পাকিয়ে শাসাচ্ছে বেয়াদব পুরুষকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলো, কবুল কবুল কবুল। কবুল শোনা মাত্রই ভুবন বোলানো হাসিটা ওষ্ঠের কোণে দেখা যায় জাঙ্কুকে। ঘাড় বাঁকায় দুবার। জিয়ন জাঙ্কুক, দ্য গ্রেট মাফিয়া কিং, যার নাম দাম নিতেই মানুষ কাঁপে। তবে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা তাকে চেনে না জানে না। তাদের মধ্যে একজন হলো তে। পুরো নাম কিম তেইয়ং তে। জাঙ্কুকের প্রাণ, জান, যার জন্য সবকিছু জ্বালিয়ে পড়ে শেষ করে দিতে দুবারও ভাবে না সে। অথচ এই ভীতু মেয়েটা কিছুই বোঝে না, না না বুঝে উঠতে চায় না। আহ, চল বাসর ঘরে যাই। সহসা উঠে দাঁড়ালো তে। লেহেঙ্গা দুদিকে ধরে হনহনি দোতলায় যেতে যেতে বলল, জন্মের সময় এই তোকে কেউ মধু খাওয়ায়নি? মুখের ভাষা তো ডাস্টবিনের চেয়েও খারাপ। তেতে উঠলো জাঙ্কুক, মেজাজ হারাচ্ছে সে। তবে পরক্ষণে ঘাড় মেসাজ করে বলল, তুই খাওয়াবি বলেই খাইনি মধু, জানিস তো কোন মধু? তে এক প্রকার অপেক্ষা করলো না। এই ঠোঁটকাটা বেয়াদবের সঙ্গে কথা বলে নিজের মান সম্মান ক্ষুণ্ণ করতে চায় না মোটে।
ফুলে ফুলে সজ্জিত বিছানার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে তে। হাত পা থরথরিয়ে কাঁপছে তার। কিছুক্ষণ আগেই জিমিন তাকে বসিয়ে দিয়ে গেছে। তার সাথে যে ঠিক কি হতে চলেছে তা বুঝতে বাকি নেই। এক্ষুনি জিয়ন জাংকুক আসবে, তাকে চেপে ধরে বলবে, বন্দি, তুই তুই আমাকে পাগল করে দিচ্ছিস। মুখ ভার করে আছে তে। ইস, যদি পালাতে পারতো তাহলে বেঁচে যেত আজ। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তে। রুমটা অত্যাধিক বড়, মেপে নেওয়ার মতো নয়। রুম জুড়ে এক্সক্লুসিভ জিনিসপত্রে ভরপুর। তে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ওই যে পরনে লালচে লেহেঙ্গাটা তো জাংকুকই জোরপূর্বক তাকে পরিয়েছে, আর তখন বলেছিল, না পরলে তোকে খেয়ে নেবো শালি। বুকের ভিতর দামাম বাজছে তে। জাংকুক কখন আসবে আর তার ঘন্টা বাজিয়ে দেবে আল্লাহ মালুম। কিন্তু জাংকুক, তোমার কি মনে হচ্ছে না তুমি এবার একটু বেশি পাগলামি করছো? জিনের কথায় চোয়াল শক্ত হয়ে এলো জাংকুকের। ক্ষিপ্ত মেজাজে বলে উঠল সে, মম প্লিজ, এই বিষয় নিয়ে এট লাস্ট তুমি কিছু বলো না। আই লাভ হার। জিন বুঝতে পারলেন না কি এমন আছে ওই মেয়ের মাঝে যার জন্য তার ছেলে এতটা পাগল হলো। ওকে রিল্যাক্স, তুমি এত প্যানিক করো না, শান্ত কণ্ঠে বলে উঠল জিন। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো জিমি। নীরবতা ভেঙে মিনমিনি বলল, ভাইয়া, ভাবিকে রুমে দিয়ে এসেছি। তে রুমে আছে কথাটি স্মরণে আসতেই চক্ষু যুগল ছোট হয়ে এলো জাংকুকে। আজ তো তার বান্দি জানকির বাচ্চার সাথে তার বাসরটা, সে মোটেও তা নষ্ট করতে চায় না। নো মিস নো। জিন জিমিনকে উদ্দেশ্য করে বলল, জিমিন, যে যার রুমে যাও। জিমিন আর অপেক্ষা করলো না, চুপচাপ নিজের রুমে উদ্দেশ্যে পা বাড়ালো। জাংকুকও দুমদাম পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে রওনা দিল। জিন বড্ড বিরক্ত হচ্ছেন এইসবে। ছেলেটা সবকিছুতেই জেদ, সবকিছুকে জেদ করে পাওয়া যায়। ছোটবেলা থেকে একগুঁয়ে আর বদমেজাজের স্বভাবে। যেটা তার চাই মানে তার চাই, কিন্তু ভালোবাসা তা কি কখনো জেদ করে পাওয়া সম্ভব? কক্ষে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা জমে আছে। হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে দরজা খট করে শব্দ তুলে খুলে গেল। প্রবেশ করলো জিয়ন জাংকুক। তার আগমনে কেঁপে উঠল তে। রক্ত জমে গেছে, ঠোঁটে নীরবতা, চোখে অদ্ভুত শঙ্কা। চোখে চোখ পড়তেই সময় থমকে দাঁড়ালো। একে অপরের সাথে দৃষ্টি বিনিময় ঘটে। জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিছানার উপরে রাখা ফোনের দিকে। কুমফুর একটা ভিডিও চলছে। জাংকুক নিরেট কণ্ঠে বলল, কি করছিস তুই পরাণ? তে লম্বা দম নিয়ে বলল, প্র্যাকটিস করছি, একটু পরে আপনার সাথে লড়তে হবে না, আমি কিন্তু কুংফু মাস্টার। ঘাড় বাঁকালো জাংকুক। বাঁকা হাসি হেসে বলল, আমার বালের মাস্টার তুমি। এর কথায় বেবাচাকা খেয়ে গেল তে। একটা ফাঁকা ঢোক গিলে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল তে। জাংকুক দরজাটি বন্ধ করে দিল। সেই শব্দে তে কিছুটা পিছনে সরে এলো। জাংকুক আস্তে আস্তে শার্টের হাতা ফোল্ড করতে করতে তের দিকে এগিয়ে আসে। চোখে ঝাঁঝালো এক মাদকতা, কোনো কিছুতে ঘোর লাগা আসক্তি। তে জানে এই চোখের ভাষা সে আগেও দেখেছে, অনুভব করেছে হৃদয় দিয়ে। এই মাদকতা কেবল চোখে নয়, তার বুকের আগুনের দহনে। কি ব্যাপার বলতো জান, তুই আমাকে ভয় পাস না? কথাটি শুনে আবারও অগোচরে ফাঁকা ঢোক গিলল তে। মনে প্রাণে ভয় পায় সে, খুব খুব ভয় পায়। এইসব ভাবনার মধ্যে তে একদমই খেয়াল করেনি জাংকুক কখন যেন তার কাছে চলে এসেছে। দেয়ালের সাথে চেপে গেল তে। এক হাত টেনে মাথার উপরে নিজের হাত দ্বারা চেপে ধরল জাংকুক। নেশাতুর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, বলতো কি ব্যাপার? জড়তায় জমে থাকা তে মৃদু স্বরে বলল, আমি কেন ভয় পাবো? আপনি কি বাঘ না ভাল্লুক? জাংকুকের সেই চমৎকার ভুবন ভোলানো হাসিটা অধরের কোণে দেখা মিলল। থামলো না তে। সে বহুবার লক্ষ্য করেছে এই বেহায়া পুরুষ একমাত্র তার সামনে আসলেই হেসে ফেলে। কই, এর আগে তো কারোর সাথে হাসতে দেখেনি। সবসময় রাগী মুখটা করে রাখে, মনে হয় মুখের আগে তার বন্দুক চলে দ্রুত। সত্যি জান, আমিও কিন্তু ক্যারাটে মাস্টার। চল দুজনে একটু কুংফু আর ক্যারাটে খেলি, কিন্তু অন্যভাবে। আরো নিচু স্বর করে বলল জাংকুক। ছুঁয়ে ফেলল রমণীর নগ্ন মেধির উদর। বক্ষস্থলে লুকিয়ে থাকা হৃৎপিণ্ডটা কাঁপছে তার। চোখের পাতা ভারী লাগছে। দুজনের ওষ্ঠজোড়া প্রায় ছুঁই ছুঁই। সহসা মুখ ফিরিয়ে নিল তে। ঘেমে গেছে সে। কপালের কোণে জমেছে বিন্দু বিন্দু ঘাম।
আগের ন্যায় হিসিসি বলল, এখনো তো কিছুই করিনি জান, তার আগে ঘেমে যাচ্ছ কেন? তে দুহাত বুকে দিয়ে ধাক্কা দিল জাঙ্কুককে। সরে গেল জাঙ্কুক। আমতা আমতা করে বলল, দূরে থাকুন আমার থেকে। গান মাসাজ করলো জাঙ্কুক। ভাবলেশীন ভাবে জবাব দেয়, আজকে বাসরাত আর তুই বলছিস দূরে থাকতে? লাইক সিরিয়াসলি? আমি যদি দূরে থাকি তাহলে আমার বংশধর আসতে দেরি হয়ে যাবে জান। তে বারংবার দৃষ্টি ফিরিয়ে তাকাচ্ছে টেবিলের উপরে রাখা দুধের গ্লাসের দিকে। দিক বিদিক না পেয়ে ছুটে গিয়ে গ্লাসটা হাতে তুলে নিল। ইগলের মতো ছো মেরে গ্লাসটা টান দিয়ে নিয়ে গেল জাঙ্কুক। আগে আমি খাই, তারপর তুই খাস বলে চোখ টিপ দিল জাঙ্কুক। তে ফিসফিসিয়ে বলল, আমি কিন্তু বিষ মিশিয়েছি গ্লাসে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল জাঙ্কুক। নিশ্চিত হতে আবারও শুধায়, আর ইউ শিওর? হ্যাঁ, অনেক বিষ মিশিয়েছি। অদরের কোণে খেলে গেল এক চমৎকার বাঁকা হাসি। তাহলে তো খেতেই হবে, আমার বান্দি যেহেতু বিষ দিয়েছে। ঠোঁট ফোলায় তে সম্পূর্ণ দুধটা শেষ করে জাঙ্কুক। পরক্ষণে গ্লাসটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কাচের গ্লাস। দ্রুত হাত চালায় শার্টের বোতামে। একটা সময় টেনে ছিঁড়ে ফেলল তা। হা করে তাকিয়ে আছে তে। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে সে। আমার কাছে আসবেন না কিন্তু, আমি কিন্তু মেরে দেব। বিদ্যুতের বেগে এগিয়ে এসে হ্যাচকা টানে বিছানায় ফেলে দিল তেকে। নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল তার উপর। গাল চেপে রাগান্বিত স্বরে বলল, তুই কার? বল বল, তুই কার? দেহ মন কাঁপছে তে। মাথা খারাপ হয়ে গেছে জাঙ্কুকে। হাতের চাপ এতটাই বেশি মনে হচ্ছে গাল ছিঁড়ে দাঁতের মাড়ির সাথে সেটে যাবে। বলতে বলছি হুঙ্কারে হো হো করে কেঁদে ফেলল তে। বলছিস না কেন? ফার্স্ট বল, তুই কার? জিয়ন জাঙ্কুকে। আমি জিয়ন জাঙ্কুকে। ছেড়ে ছেড়ে বলা কথাটা শুনে শান্ত হয়ে গেল জাঙ্কুক। ডান হাতটি গালে স্লাইড করলো তার। মোলায়েম কণ্ঠে শুধালো, কি খাইছিস? মাথা ভার লাগছে জান। অশ্রুসিক্ত নয়নে জাঙ্কুকের মুখ পানে চেয়ে রইল তে। স্পষ্ট ভাষায় বলল, ঘুমের ওষুধ। সপাটে কপালে ওষ্ঠ ছোঁয়ায় জাঙ্কুক। দীর্ঘ এক চুমুন এঁকে অস্পষ্ট কণ্ঠে বলে, পালাবি? জাঙ্কুক শান্ত মেজাজে শুনে তের কথা। ওষ্ঠজোড়া বিচরণ করে গলার ভাঁজে। চোখ বুঝে আসে তে। জাঙ্কুক মুঠো করে টেনে ধরে তের চুল। মুখ তুলে এক পলক চাইলো তের দিকে। সহসা দৃষ্টি মেলে তাকালো তে। ওই ধূসর রঙা চোখে চোখ পড়ে তার। জাঙ্কুক নিচু হয়ে উদরে চুম্বন লীলা চালায়। মিনিয়ে যাওয়া কণ্ঠে আওড়ালো, তোকে আদর করতে ইচ্ছে করছে জান, কিন্তু এদিকে খুব ঘুম পাচ্ছে। কি খাওয়ালি আমাকে, বাসরটা করতে দিলি না। ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল জাঙ্কুক। তে সন্দেহ দূর করার জন্য জাঙ্কুকের নাকের সামনে হাত নাড়ালো। জাঙ্কুক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তে বুঝতে পারলো লোকটি গভীর ঘুমে তলিয়ে গেছে। পালাচ্ছি জিয়ন জাঙ্কুক, আর আপনি মোটেও আমাকে খুঁজে পাবেন না। আমি যে এবার পগার পার। কথাটি ভেবেই হেসে ফেলল সে। 6 মাসে বদলে গেছে তার সবকিছু। জিয়ন জাঙ্কুক নামক পুরুষটি বদলে দিয়েছে কিন্তু তে নামক মেয়েটির জীবন। হাতে ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে এসেছে তে। না, এই বাড়িতে আর থাকা যায় না। সারাদিনের ক্লান্তিতে বেঘরে ঘুমাচ্ছে সবাই। তে ব্যাগ নিয়ে চুপচাপ সদর দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। মাথা ঝিমঝিম করছে জাঙ্কুকের। কারো অদ্ভুত কণ্ঠস্বর কর্ণে স্পর্শ করছে বারবার, ভাইয়া ভাইয়া ওঠো। ঘুম কাটিয়ে উঠে বসলো জাঙ্কুক। ততক্ষণ সজাগ হলো তার মস্তিষ্ক। বিছানায় দৃষ্টি বলিয়ে তেকে দেখতে না পেয়ে খেপে গেল জাঙ্কুক। তে কোথায়? কোথায় সে? জাঙ্কুকের চিৎকারে কেঁপে উঠল জিমি। ভাইয়া, ভাবি পালিয়েছে। হোয়াট? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তে। এখান থেকে ডিরেক্ট চট্টগ্রামে যাবে। সেখানে গিয়ে ভাববে কি করা যায়। মানুষের ভিড় অনেক, কিন্তু আচমকা তে অনুভব করলো আশেপাশে মানুষ নেই। ভিড় কমে এসেছে। এদিকে যেন
হঠাৎ করে শান্ত হয়ে উঠেছে, শুকনো ঢোক গিলল তে। আকস্মিক ভাবে একটা কালো রঙের গাড়ি সামনে চলে এলো তে। এই বুঝি তাকে উড়িয়ে দিয়ে চলে যাবে গাড়িটি। দু হাতে কান চেপে ধরল তে। 1 2 করে 3 মিনিট পেরিয়ে গেল, অথচ কিছুই হলো না। ধীরে ধীরে বুজে রাখা আঁখি জোড়া মেলে তাকাতেই চেঁচিয়ে উঠল তে। নিজের সামনে গাড়ির ডেস্কে হেলান দিয়ে দাঁড়ানো জাঙ্কুককে দেখে চমকে উঠল সে। ভয়ে আটকে সিটিয়ে যাচ্ছে মেয়েটি। হাই তে বেবি। জাঙ্কুকের গাল ভর্তি হাসি আর অদ্ভুত ভঙ্গিতে কথা বলা দেখে শরীরে কাঁটা দিচ্ছে তে। এক পা দুপা করে পিছুতে লাগলো তে। জাঙ্কুক চেয়ে দেখছে তার কর্মকাণ্ড। নির্বিকার কণ্ঠে শুধায়, ওই মাকারি, তুই গাড়িতে আসবি নাকি আমি আসবো? তে শুনলো না, এক দৌড় দিয়ে যেতে গিয়ে চেঁচিয়ে উঠলো, তুই মাতারি, তোর 14 গুষ্টি মাতারি, জানোয়ার, জানোয়ারের বাচ্চা। দেহ আহাম্মক বনে গেল তের গালিতে। দেহ জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, বস, ম্যাম পালিয়ে যাচ্ছি, ধরবো? ঘাড় বাঁকালো জাঙ্কুক, দাঁতে দাঁত পিষে বলল, না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু কর। যেও থমথমে খেয়ে গেল। এই মাঝ রাস্তায় মৃত্যু করবে কেন? তে অপেক্ষা করলো না, এক ছুট দিতে লাগলো। জাঙ্কুক পরক্ষণেই তার পিছে দৌড়ালো। হাঁপায় না তে, প্রাণপণে পালাতে চায় সে। ডান হাতে প্যান্টের পেছন থেকে রিভলভার বের করে হাওয়ায় ফায়ার করতে লাগলো জাঙ্কুক। থেমে গেল তে, ভয়ে কাঁপছে তার সর্বাঙ্গ। তে ঠিক সামনে এসে দাঁড়ালো জাঙ্কুক, ঘাড় মাসাজ করে সন্দিহান কণ্ঠে শুধায়, এই জনকের বাচ্চা, তোর প্রতিবেশী বাপ কি ছোটবেলায় তোকে হরলিক্স খাওয়ায়নি? এত দুর্বল হলে চলবে? এখনো তো বাসর বাকি, অনেক শক্তির প্রয়োজন তোমার। তবে টেনশন নট, আমি তোমাকে অবশ্যই হরলিক্স খাওয়াবো, তাও আবার বড়দের হরলিক্স বেবি। জাঙ্কুক আর কিছু বলার পূর্বেই মাথা ঘুরে পড়ে গেল তে। যেও দ্রুত গাড়ি নিয়ে আসে, চিন্তিত কণ্ঠে বলল, বস, ম্যাম তো আপনার ভয় অজ্ঞান হয়ে গেছে। বাঁকা আসলো জাঙ্কুক, অসম্মতি জানায় সে। আমার ভয় না, বাসরের ভয়ে। তো চলো বাটারফ্লাই, আমরা জেনে আসি কেন মাফিয়া কিং জিওন জাঙ্কুক একটি সাধারণ মেয়ের প্রতি এতটা অবসেস হয়ে পড়ল। 3 মাস আগের কথা। দুপুরের কড়া রোদে সাদা ড্রেসের উপরে ডেলিভারি গার্লের ড্রেস পরে স্কুটি চালিয়ে ছুটছে তে। উদ্দেশ্য কেক ডেলিভারি করতে হবে। সময় মতো কেক ডেলিভারি না করতে পারলে চাকরিটা হারাবে নিশ্চিত। তে পড়াশোনার পাশাপাশি একটি কেক শপে পার্ট টাইম জব করে। তের বাবা মা মারা গিয়েছে অনেক ছোট থাকতে। তেকে বড় করেছে তার দুঃসম্পর্কে চাচা চাচি। চাচি থেকে মোটেও ভালোবাসে না, কিন্তু চাচা মোটামুটি ভালোবাসে, তেকে পড়াশোনা করায়। কিন্তু কতকাল আর তাদের উপরে বোঝা হয়ে থাকবে? তাই তো সেই বোঝার থেকে বাঁচার জন্য, নিজের খরচা চালানোর জন্য এই ছোট্ট কাজটুকু তে করে। তের স্কুটি ছুটছে হাওয়ার গতিতে। সময় আর 5 মিনিট বাকি। এর মধ্যে কেকটি ডেলিভারি দিতে হবে। হঠাৎই ঠাস করে কিছু একটা উল্টে পড়লো রাস্তার ওপাশে। চিৎকার করে উঠল তে। চোখের সামনে একটি কালো গাড়ির সাথে সংঘর্ষে উল্টে পড়লো। তারপরে একজন লোক বাইকে চেপে এসে ঠাস ঠাস করে 2টি গুলি ছুড়ে দিল। অনেকটা দূরে থাকায় সবটা দেখে পাথরের মূর্তি বনে গেছে তে। দু হাতে মুখ চেপে নিজের চিৎকার আটকানোর চেষ্টা করলো। লোকগুলো চলে গেছে অনেকক্ষণ হলো। তের মস্তিষ্ক কাজ করছে না। কি করবে এখন? না না, তাকে বাঁচাতে হবে। তে স্কুটার ফেলে চলে এলো গাড়িটার কাছে। গাড়ি থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। খুক খুক করে কেসে উঠল তে। গাড়িটা উল্টে আছে। যদি ভিতরে কেউ থাকে তাহলে বাঁচার সম্ভাবনা নেই একদম। এদিক ওদিক সন্ধানী দৃষ্টি বুলাইতে ভীতু মেয়েটা কাঁপছে। ভিতরে কাউকে দেখতে পেল সে। লোকটা নড়ছে, ভিতরে মানুষ আছে, ওনাকে বাঁচাতে হবে। কথাটি বলে গাড়ি উল্টে থাকার দরজা টেনে খুলল তে। বুকের বাঁ পাশে 2টো গুলি লেগেছে। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনুন, চোখ খুলুন আপনি। অপরিচিত ছেলেটা হাঁপাচ্ছে, বুক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। হাত জোড়া কাঁপছে তে। কি করবে বুঝে উঠতে পারছে না সে। 2 হাত চেপে ধরলো ছেলেটির বুকের উপরে। রক্ত বন্ধ করতে চায়, কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারছে না এভাবে রক্ত বন্ধ করা সম্ভব নয়। না, ওনাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এক্ষুনি লুকিং গ্লাসের দিকে দৃষ্টি ফেলতে আরেক দফা আটকে উঠল তে। পেছনে ধীরে ধীরে আগুন লেগে গেছে, যে কোনো সময় গাড়িটা ব্লাস্ট করবে। তের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ছেলেটার সুটন্ধেই দানবীয় দেহটা টেনে আনতে কষ্ট হচ্ছে ওর। ছেলেটার রক্তে মাখো মাখো হয়ে গেছে। ছেলেটা অস্ফুট স্বরে মৃদু আওয়াজ করলো। তে ভরসা দিল, একটু চেষ্টা করুন প্লিজ, আসুন। ছেলেটা
কোনো রকমে টেনে গাড়ির বাইরে নিয়ে এলো তে। দ্রুত গতিতে সরে এলো, ঠিক সেই সময় গাড়িটা ব্লাস্ট করে। ছিটকে গিয়ে পড়লো দুজনে নরম ঘাসের উপরে। ফলস্বরূপ ছেলেটার রক্ত সম্পূর্ণটা লেগে গেল সাপের কামিজে তে। ছেলেটার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তে পারছে না একটা মানুষকে এভাবে ছটফট করতে দেখতে, আর না পারছে তাকে ফেলে যেতে। দৌড়ে গেল রোডের কাছে। গাড়ি এখান থেকে যাওয়া আসা করে, নির্জন এলাকায় গাড়ি পাওয়াটা বড্ড মুশকিল। হঠাৎ নজরে এলো একটি গাড়ি এগিয়ে আসছে। তে যেন আকাশে আলো খুঁজে পেল। হেল্প করুন প্লিজ, প্লিজ, নিড হেল্প। গাড়িটা থামলো। ভেতরে থাকা ড্রাইভার তেকে ভালো করে দেখে বলল, এত রক্ত কিসের, কি হয়েছে? তে অস্থির কণ্ঠে বলল, আমার সাথে একজন আছে, উনি আহত হয়েছে, প্লিজ আমাকে সাহায্য করুন, ওনাকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে। লোকটা প্রথমে আমতা আমতা করলো, তবে খানিকটা বিরক্ত ভাব নিয়ে বলল, ঠিক আছে, নিয়ে আসেন তাকে। তে দৌড়ে গেল দূরে পড়ে থাকা ছেলেটির কাছে, টেনে তুললো তাকে, এগিয়ে এলো গাড়ির কাছে। এবার ড্রাইভার লোকটা দেখে আটকে উঠলো। সে চিনে তাকে, যে কিনা সবার জান কেড়ে নেয়, আজকে তার জান নেওয়ার চেষ্টা করলো কে? এই মেয়ে, তুমি কি পাগল? ওনাকে নিয়ে এসেছো কেন? পালাও। কথাটি শুনে খটকা লাগলো তে। কি বলছেন এসব? ওনাকে হাসপাতালে নিতে হবে। আরে কেন নিজের বিপদ ডেকে আনছো? যাকে বাঁচাতে চাইছো সে দেখবে তোমাকে জারে মিলিয়ে দেবে। তে ভাবতে পারলো না কিছু, তবে ভীতু মেয়েটা আর সাহস নিয়ে ধমক দিয়ে দিল, বাই এনি চান্স উনি যদি বেঁচে যায় আর জানতে পারে আপনি ওনাকে হাসপাতালে নিয়ে আসেনি, তখন তখন কি ছেড়ে দেবে আপনাকে? তাই ভালোই ভালোই বলছি, ওনাকে হাসপাতালে নিয়ে চলুন। আহত ছেলেটা ঝাপসা ঝাপসা দৃষ্টিতে তাকাতে চাইলো, কিন্তু পারলো না। সবকিছু ঝাপসা লাগছে, তাদের কথাগুলো কেমন ভেঙে ভেঙে আসছে তার কানে। ঠিক তখনই ড্রাইভার দেখে উদ্দেশ্য করে বলল, নাম বলো, আগে তোমার নাম বলো, আমি ফাঁসলে তুমিও ফাঁসবে। তে ভাবলো না কিছু, তবে তড়িঘড়ি করে বলল, কিম তেইয়ং তে, আমার নাম কিম তেইয়ং তে। নামটি প্রতিটি শব্দ তীব্রভাবে লোকটির কর্ণে প্রবেশ করলো। অতঃপর জ্ঞান হারালো ছেলেটি। হসপিটালে রয়েছে তে, মুখ ভার করে বসে আছে সে। ছেলেটার ফোনটি হাতে নিয়ে লাস্ট নম্বরে কল করে বসেছে। ও প্রান্তে যখন লোকটি বলল কে বা কি করে ফোনটা পেয়েছে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সে তাকে হসপিটালে নিয়ে এসেছে। পরক্ষণেই ভীষণ ভেঙে পড়ল তে। ফোনটি রেখে মনে মনে ভাবতে লাগলো, চাকরিটা আর থাকলো না। কেক ডেলিভারি হয়নি, তাহলে নিশ্চয়ই কাস্টমাররা কমপ্লেন জানিয়েছে অফিসে। হনহনিয়ে একদল গার্ড হসপিটালে প্রবেশ করলো। তাদেরকে দেখে প্রতিটা মানুষ অস্থির হয়ে গেল, এমনকি ডক্টররা পর্যন্ত ততস্থ ভঙ্গিতে এগিয়ে এলো। ডক্টরের সাথে সাদা শার্ট পরা লোকটি কি যেন কথা বলছে। পরক্ষণেই ডক্টর পিছনে ঘুরে তেকে দেখিয়ে দিল। লোকটি হন্তদন্ত হয়ে তের নিকটে এলো। আপনি সে যে আমাদের বসকে হসপিটালে নিয়ে এসেছেন? তে মিনমিনি গলায় বলল, আমি কিছু করিনি সত্যি, উনি গাড়িতে, আমি শুধু। বাকি কথা সম্পূর্ণ করতে পারলো না, তার পূর্বেই ডক্টর চিৎকার করে বলল, নেগেটিভ ব্লাড, নেগেটিভ ব্লাড লাগবে ইমার্জেন্সি। কথাটি শুনেই সবাই ছুটে গেল রক্ত আনতে, কিন্তু হসপিটালে রক্ত নেই। এতটা সময় নেই বাইরে থেকে রক্ত আনা। সাদা শার্ট পরিহিত যে হোক চেঁচিয়ে বলল, বসের কিছু হলে এই হাসপাতাল আর থাকবে না, বুঝলেন ডক্টর? তে বেশ বুঝতে পারলো হয়তোবা এরা অনেক বড় মাপের লোক। তারপর সাহস জোগায় মনে, শীতল কণ্ঠে বলে, আমার রক্ত নেগেটিভ। কথাটি শুনে বিদ্যুৎ বেগে ছুটে এলো যে হোক, এক্ষুনি চলুন, রক্ত রাখবে আমাদের বসে। তে ভাবলো না, ছুটে গেল রক্ত দিতে। রক্ত দিয়ে আর অপেক্ষা করলো না তে, দ্রুত পৌঁছতে হবে কেক বেকারিতে। সৌর নাতিরা কই তোরা, এইসব বালসাল কিসব লাগাইছো সাথে, খুলেগুলা। জ্ঞান ফিরেছে সবে 10 মিনিট হলো, তাতেই অস্থির হয়ে উঠেছে দ্য গ্রেট মাফিয়া কিং জিয়ন জাংকুক। জাংকুককে চিৎকার করতে শুনে ডক্টর সাব্বির কেবিনে এগিয়ে এলে তটস্থ ভঙ্গিতে বললেন, প্লিজ স্যার, এগুলো খুলবেন না, আপনি অসুস্থ, আপনার রেস্টের প্রয়োজন। চুপ শালার ডক্টর, আমি অসুস্থ? যদি আমি উঠি তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি। হসপিটালের বেডে বসে একের পর এক সিগারেট টেনে চলছে জাংকুক। এটা যে একটি হাসপাতাল সেটাও যেন তার ভাবান্তরে নেই। তার কিচ্ছু যায় আসে না কে বাঁচলো কে মরলো, তবে অবশ্য জানতে হবে তাকে কে বাঁচালো। হাঁটু কাঁপছে জিহুপের, মনটা বারবার বলছে গার্লফ্রেন্ডকে কল করে বলতে, শোনো হে কন্যা,
আমার জন্য আর অপেক্ষা করো না, আজকে আমি উপরে যেতে চলেছি। আর আমাকে উপরে পাঠাচ্ছেন স্বয়ং জিওন জাংকুক। তোমাকে আর বউ বানাতে পারলাম না প্রিয়, খোদা হাফেজ। ভাবতেই জেহপের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেতরে পা রাখা মাত্রই নিশ্চিত গুলি করবে জিওন জাংকুক। কেবিনের দরজা ঠেলে ভিতরে উকি দিল জেহপ। একগাল হাসি দিয়ে বলল, বস টুকটুকি। প্রত্যুত্তরে জাংকুক বলে উঠল, ওরে আমার টুকটুকি। ওদের কানামাছি খেলা দেখে বাকি গার্ডদের প্রাণ যায় যায় অবস্থা। বস আপনি ঠিক আছেন? ঘাড় বাঁকালো জাংকুক। হাত বাড়াতেই অন্য একজন গার্ড পিস্তল তুলে দিল তার হাতে। পিস্তলের নল কপালে ঘষতে ঘষতে জাংকুক বলল, আমি ঠিক থাকলে তুই ঠিক থাকবি না শালা। জেহপের দিকে পিস্তল তাক করতে হুড়মুড়িয়ে দৌড়ে এসে পা জড়িয়ে ধরলো জেহপ। বাবা বস, বস প্লিজ আমাকে মাফ করে দিন। আমাকে মারলে আমার গার্লফ্রেন্ড বিধবা হয়ে যাবে। বিধবা কেমনে হবে? তুই তো এখনো বিয়েই করিসনি। থতমত খেয়ে গেল জেহপ। কি বলতে কি বলে ফেলেছে। বস আমার গার্লফ্রেন্ড স্বপ্নে আমাকে 1000 বার বিয়ে করছে। এখন মরে গেলে তো ও বিধবা হয়ে যাবে। হো হো করে ভয়ঙ্কর হেসে উঠল জাংকুক। তাহলে স্বপ্নেই তোর সাথে সংসার করতে বলিস? না বস, এই লাস্ট বার মাফ করে দিন। নাক মুখ কুচকে নিল জাংকুক। শালা লুচ্চা সারেন্তন। উঠে দাঁড়ালো জেহপ। সিরিয়াস হলো জাংকুক। নাক ঘষতে ঘষতে বলল, ট্র্যাক করেছিস গাড়িটাকে? অলরেডি তারা গোডাউনে বন্দি আছে বস, আপনি সুস্থ হওয়ার অপেক্ষা। এদিক ওদিক ঘাড় মেসেজ করলো জাংকুক। হিমশীতল কণ্ঠে শুধালো, মেয়েটা কোথায়? মেয়েটার কথা বলতে তের কথা বুঝিয়েছে বেশ ভালো করেই বুঝতে পারলো জেহপ। বস মেয়েটা তো চলে গেছে। প্রচন্ড রাগে ফেটে পড়ে জাংকুক। কুত্তার বাচ্চা, যেতে দিলি কেন? আবারও কেঁপে উঠলো জেহপ। বস মেয়েটা আপনাকে রক্ত দিয়ে পালিয়েছে বলতে গেলে আমি এসে পাইনি। নিজের শরীরে অন্য একটি মেয়ের রক্ত আছে ভাবতেই নাক মুখ কুচকে আসে জাংকুকে। ঝাপসা ঝাপসা এখনো মনে আছে মেয়েটাকে। ছ্যাঃ, মাইয়া মানুষের রক্ত জিওন জাংকুকের শরীরে, কপাল কপাল ধ্যাৎ বাল। কিন্তু মেয়েটা লাগবে লাগবে, মেয়েটাকে লাগবে। জেহপ ইয়েস বস। খেপে যাচ্ছে জাংকুক। মন চাচ্ছে বুলেটের সবকটা গুলি জেহপের পেটে চালান করে দিতে। ব্লাডি বড় একটা। আমি কি ইংরেজি ক্লাস নিচ্ছি? তুই যে ইয়েস বস, নো বস, হ্যাঁ বস বলে প্রেজেন্ট দিচ্ছিস। জেহপ মিনমিনি গলায় বলল, সরি বস। বলুন আপনি। এবার উঠে দাঁড়ালো জাংকুক। সিগারেটের লম্বা টান দিয়ে বলল, মেয়েটাকে খোঁজ, টাকা হাতে দিয়ে এরপর বল রক্তের বিষয় যেন ভুলে যায়। জেহপ আশ্চর্য হলো, সামান্য মেয়েকে নিয়ে এত ভাবছে কেন জাংকুক? কিন্তু বস মেয়েটাকে তো চিনি না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জাংকুক। মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। ওর নাম নাম ইয়েস ও ওর নাম কিম তেইয়ং। জেহপ বোকা বোকা ভঙ্গিতে মাথা চুলকায়। মেয়েটা নিজেই নামটা বলেছিল, ও ভুলে গেছে। কিন্তু জাংকুক কিভাবে মনে রাখলো? খোঁজ খোঁজ, সবগুলো কেক বেকারি খোঁজ। চিন্তিত হলো জেহপ। কিন্তু বস কেক বেকারিতে কেন খুঁজবো? বাঁকা হাসলো জাংকুক। মেয়েটার পরনে সাদা জামা ছিল যা লাল হয়ে উঠেছিল জাংকুকের রক্ত। মেয়েটার গায়ে ডেলিভারি গার্লে পোশাক ছিল আর গা থেকেও কেকের স্মেল আসছিল। তুই বস নাকি আমি বস? থতমত খেয়ে গেল জেহপ। আপনি বস। তেতে উঠলো জাংকুক। বলদগুলোরে এমনি এমনি পালছি সব, সব কয়টা বলদ। তাহলে দাঁড়িয়ে আছিস কেন বল? দাঁড়া, তুই এমনি যাবি না, তোরে তো আমি। পরপর পায়ের দিকে শুট করলো জাংকুক। জেহপ এক প্রকার ছুটে কেবিন থেকে বেরিয়ে গেল। একটুর জন্য বেঁচে গেছে সে। সিগারেটের শেষ টান দিয়ে মুখ উপর দিকে করে ধোয়া ছাড়লো। তারপর বাঁকা এসে বলল, ডিয়ার তেয়াপা, আপনি কোন ক্ষেতের মূলা? আপনাকে একটু দেখতে মন চায়। যেখানে পৃথিবীর অর্ধেক বাসিন্দা আমাকে মারতে চায়, সেখানে কোন আক্কেলে আমাকে আপনি বাঁচিয়েছেন তা জানতে চাওয়া আমার নিষ্পাপ মন। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়লো জাংকুক। সামথিং রং। মন খারাপ করে তে নিজের ঘরে বসে আছে। তের চাকরিটা চলে গিয়েছে। তের চাচি তেকে নানা অকথ্য ভাষায় গালাগালি করছে চাকরিটি চলে যাওয়ার জন্য। তে নিজের ঘরে বসে সবই শুনছে। তের চাচা এসে তেকে সান্ত্বনা দিতে লাগলো। তে নিজে ভিতরে ভিতরেও অনেক কষ্ট পাচ্ছে, কারণ চাকরিটার বেতন দিয়ে তে সামান্য হলেও তার চাচাকে সাহায্য করতে পারতো আর নিজের খরচা চালাতে পারতো। এমন সময় বাড়িতে কতগুলো কালো পোশাকধারী লোক হনহনিয়ে ভিতরে ঢুকে আসলো। আপনারা কারা? এভাবে বাড়িতে ঢুকে এসেছেন কেন? এটা কি কিম তেইয়ং তের বাড়ি? তের মামি লিসা একটু ভয় পেল। কি জানে
কোথায় কি করে এসেছে? ফাঁকা ঢোক গিলে বলল, জি এটা তের বাড়ি, কিন্তু আপনারা কারা? জিও পিটু সামনে এগিয়ে এসে বলে উঠল, আমরা কিমতেও তের সাথে দেখা করতে এসেছি। লিসার বুকের ভিতর ধুক করে উঠল, এই মেয়ে আবার কোথায় কি করেছে দেখুন, যদি তে কিছু করে তাহলে ওর সাথে কথা বলুন, আমাদের কিন্তু ওর সাথে কোনো রক্তের সম্পর্ক নেই বলে রাখছি। ড্রয়িং রুমে এত আওয়াজ শুনে তে আর তের চাচা বেরিয়ে এলো। তের চাচা শুধালো, আপনারা কারা? যে প্রচন্ড বিরক্ত হচ্ছে একই প্রশ্ন বারবার শুনে। আমরা কিমতেয়ং তে নামক মেয়েটির সাথে দেখা করতে এসেছি, ওনাকে একটু দেখে দিন। পিছন থেকে তে মিনমিনি গলায় বলল, আমি কিমতেয়ং তে, কি হয়েছে? আপনারা আমার সাথে দেখা করতে চান কেন? এতক্ষণে হাত ছেড়ে বাঁচলো যে হোক, ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে এগিয়ে দিল তের দিকে। এগুলো আপনার, আমাদের বসকে বাঁচানোর জন্য এবং ওনাকে রক্ত দেওয়ার জন্য। এতগুলো টাকা দেখে রীতিমতো হুঁশ হারিয়ে ফেললেন লিসা। চট করে টাকাগুলো হাতে তুলে নিয়ে লোভ মিশ্রিত কণ্ঠে বললেন, কতগুলো টাকা? বাহ! তে অবাক হচ্ছে, বোগাম কিছুই বুঝতে পারছে না। ডিরেক্টর প্রশ্নবিদ্ধ মুখখানি দেখে বলল, পরশু যে আপনি আমাদের বসকে হসপিটালে নিয়ে গেলেন, উনিই বলেছেন এটা আপনাকে দিতে, আপনার উপহার হিসেবে। এতক্ষণে সবটা পরিষ্কার হলো তের কাছে। লিসা একগাল হেসে বললেন, চমৎকার উপহার, আমরা ভীষণ খুশি। তে জোরপূর্বক টাকাগুলো লিসার হাত থেকে নিয়ে নিল। প্লিজ মা, এগুলো আমরা নিতে পারবো না। তেতে উঠলেন লিসা, এক থাপ্পড় দেবো বেয়াদব, তোকে পেলে পুষে বড় করতে কত টাকা লেগেছে জানিস? এখন ন্যাকামি করছিস, তারপরে জবটাও চলে গেছে, এখন কি আমাদের ঘরে বসে খাবি? তে টাকাগুলো লিসাকে দিল না। শান্ত হও মা, আপনারা দয়া করে এই টাকাগুলো ধরুন আর এখান থেকে যান। আর আপনাদের বসকে বলবেন ধন্যবাদ আমাকে টাকা অফার করার জন্য, তবে এগুলো আমি টাকার বিনিময়ে করিনি। যে আশ্চর্য হয়ে তাকালো তের দিকে, টাকাগুলো হাতে ধরিয়ে দিল তার। প্লিজ যান। যে চিন্তিত হলো, এবার বসকে গিয়ে কি বলবে? হসপিটালের বেডে বসে হুইস্কি খাচ্ছে জাঙ্কুক, এগুলো কল্পনারও বাইরে। কিছুক্ষণ আগে ডক্টরকে ডেকে পাঠিয়েছে এইসব পট্টি মট্টি খুলে দিতে। শালার লাইফে কোনো কিছু মন মতো হইল না। কোন মাতারি তারে হাসপাতালে ভর্তি করছে? হ্যাঁ, সামনে থাকলে ঠাস ঠাস করে দুটি থাপ্পড় দিয়ে বলতো, ওই মাতারি তুই কোন সাহসে তোর দেহের পচা রক্ত আমার শরীরে দিলি? তোরে আমি বলছি আমার রক্ত দে, আমার খানদানি রক্তে তোর পচা রক্ত কাবাব মে হাড্ডি হয়ে শরীরে ঢুকাই দিলি, শালি মাতারি কোনহান কর। আর যাই হোক, মোটেও হাসপাতালে থাকবে না জাঙ্কুক। সে ডাক্তার নার্সের কথা না শুনে রিলিজ না নিয়ে বাসায় চলে এসেছে। নিজের রুমে বসে একের পর এক সিগারেট টানছে জাঙ্কুক। এমন সময় জেহব দরজায় টোকা দিয়ে বলল, বস আসবো। জেহবের আগমনে ভুরু নাচিয়ে আসতে বলল জাঙ্কুক। ভেতরে প্রবেশ করতেই জাঙ্কুক প্রশ্ন করে দেয়, অল ডান? নো বস। মেয়েটা টাকা ফেরত দিয়েছে। সিগারেটের শেষ টান দিতে গিয়েও থমকে গেল জাঙ্কুক। ডান ভুরু নাচিয়ে বলল, হোয়াই? বস, মেয়েটা বলল টাকা নেবে না, ও নাকি এমনিতেই আপনাকে হেল্প করেছে। হোয়াট? অঙ্ক মিলাতে পারছে না জাঙ্কুক। এতগুলো টাকা দিল মেয়েটাকে, অথচ তা নিল না। রং রং, সামথিং রং। কি হয়েছে ব্যাপারটা ডিটেলসে বলো তো। মেয়েটা না করে দিয়েছে, বাট বস ওর মা আবার টাকাটা নিতে চাইছিল। এখানে আবার টুইস্ট আছে। যেমন, মেয়েটা ভদ্রমহিলাকে মা বলে ডাকলো, কিন্তু হঠাৎ করে তিনি বলে উঠলেন একে নাকি পেলে পুষে বড় করতে তাদের অনেক টাকা খরচা হয়ে গেছে। তার উপরে বলল জবটাও চলে গেছে। মেয়েটার জব আসলেই চলে গেছে স্যার। ঘাট দোলালো জাঙ্কুক, সিগারেট জানলা দিয়ে ছুঁড়ে ফেলে বলল, কল দ্য ওনার অফ দ্য কেক বেকারি রাইট নাও। সোফার উপরে পা তুলে স্থির হয়ে বসে আছে জিয়ন জাঙ্কুক। হাতে পিস্তল রয়েছে, যেটা বারবার কপালে খুঁজতেছে। তার সামনে দাঁড়িয়ে আছে ইয়ামি কেক বেকারির মালিক ইয়নজুন। পা জোড়া কাঁপছে তার, মনে মনে ভাবছে কোন মুসিবতে পড়লো সে। এখন কি হবে তার? যে লোকটা তার সামনে আছে তার মুখ কম, গুলি চলে বেশি। কিরে, তুই নাকি যখন তখন যাকে তাকে বেকারি থেকে বের করে দিস? কন্ট্রোনালি কাঁপছে ইয়নজুনে। স্যার, আমি এবার কাকে বের করলাম? কেন বে, তুই এই তে নামক মেয়েটাকে বের করিসনি? তেকে বের করে দেওয়াতে এখানে তুলে এনেছে ইয়নজুনকে, সেটা বেশ ভালোই বুঝতে পেরেছে ইয়নজুন। আচমকা পিস্তল তুলে কপালে তাক করলো ইয়নজুনে। আজকেই তুই ওই বাড়িতে যাবি, ক্ষমা চাইবি, আবার কাজে আসতে বলবি। যদি না মানে তাহলে
তাহলে দরকার পড়লে পায়ে ধরে ক্ষমা চাইবি, তারপর ওকে নিয়ে আসবি। আর যদি না নিয়ে আসিস তাহলে পিস্তলের সবকটা গুলি তোর পেটে চালান করে দেব। চিৎচির করে ফ্লোরে পানি পড়তে লাগলো। ইতিমধ্যে লোকটা ভয়ে পেট ভিজিয়ে দিয়েছে। নাক মুখ কুচকে নিল জাঙ্কুক, যে হা করে তাকিয়ে আছে। ইয়ঞ্জুন কাঁপতে কাঁপতে বলল, দয়া করুন স্যার, আমি এক্ষুনি গিয়ে টেকে নিয়ে আসবো, তবু আমাকে ছেড়ে দিন স্যার। বিরক্ত হলো জাঙ্কুক, এই কুত্তার বাচ্চা, তোর টুনটুনির উপরেই তো কন্ট্রোল নেই, তুই এবার অন্যদের দাপট দেখাস। ইয়ঞ্জুন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ফের বলল, যদি না পারিস তাহলে তোর টুনটুনি কেটে নদীতে ভাসিয়ে দেব। যে ফিক করে হেসে দিল। ইয়ঞ্জুন দৌড়ে পালিয়ে যেতেই জাঙ্কুক সোফায় গা এলিয়ে দিল, ছাদের দিকে মুখ করে তাকালো, সিগারেট টান দিয়ে ধোঁয়া ছাড়লো। এই সিগারেটই বুঝি সর্বসুখ? বস, একটা কথা বলি। জিও আমতা আমতা করে বলল, বস, যদি সত্যি মেয়েটা না আসে তাহলে কি আপনি ওই বেটার টুনটুনি কেটে ফেলবেন? আর চোখে তাকায় জাঙ্কুক, ভয় ততষ্ট হয়ে দাঁড়িয়ে আছে জিও। জাঙ্কুক একগাল হেসে বলল, না, সবার আগে তোর টুনটুনি সাইজ করব, এরপর ওই বেটার, তারপর ওগুলো দিয়ে জগা খিচুড়ি বানিয়ে এরপর কুত্তাদের বিলিয়ে দেব। আফটার অল এত পাপের পরে যদি একটুখানি পশু সেবা করি তাহলে আমার অর্ধেক পাপ কমে যাবে। আজকে উঠলো যেও, সরি বস, আমার এটা ছেড়ে দিন, আমার বউ জুটবে না কপালে। শালা জাউরা কোনানকর। কখনো কি কাউকে দেখেছেন খুন করে সেই লাশটা পাশে রেখে আরাম করে ওয়াইন খেতে? হ্যাঁ, এরকমই করেছে জিয়ন জাঙ্কুক। করেছে বললে ভুল হবে, সে করছে। রক্তাক্ত একটা লাশ পড়ে আছে ড্রয়িং রুমের মেঝেতে, ঠিক লাশের পাশে বসে ওয়াইন আর সিগারেট টানছে। একের পর এক সিগারেট শেষ করে ওয়াইনের গ্লাসে চুমুক বসাচ্ছে। ভিলেন ক্যান বি ডু এভরিথিং, তারা সব পারে, মারতেও পারে, তবে মরতে পারে না, কারণ তাদেরকে মারার মতো সাহস এখনো কারো জন্মায়নি। কথাটি বলে হো হো হেসে উঠল জাঙ্কুক। মেঝেতে পড়ে থাকা লাশটি তার দলেরই একজন, যে বিশ্বাসঘাতকতা করে তার শত্রু দলের কাছে তার সম্পর্কে সকল ইনফরমেশন দিয়েছে। আর এই কারণেই জাঙ্কুকের উপরে সেই আচমকা অ্যাটাকটি হয়েছে। আর বিশ্বাসঘাতকতার শাস্তি ভয়ঙ্কর, এটা জাঙ্কুক সবাইকে দেখিয়ে দিল। জাঙ্কুকের নির্দেশে এই লাশটি সহ আরো দুটো লাশ কেটে টুকরো টুকরো করে জাঙ্কুকের পোষা কুকুরদের খাওয়ানো হলো। ড্রয়িং রুম সব ক্লিন করে রাখা হলো। জাঙ্কুকের উপর যারা অ্যাটাক করেছিল এখানে তাদের লাশও আছে। জাঙ্কুক সবাইকে মেরে ফেলেছে। জেহব, গাড়ি রেডি কর। জেহব ভীত কণ্ঠে শুধায়, কিন্তু বস, এখন কোথায় যাবেন? বাঁকা আসলো জাঙ্কুক, ইয়াম্মি কেক বেকারিতে, ইয়াম্মি কেক টেস্ট করতে। কথাটি ভীষণ পেঁচিয়ে বলল জাঙ্কুক, তবে তাকে আরো কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না জেহুপের। চুপচাপ বেরিয়ে গেল গাড়ি বের করতে। স্বভাব সুলভ ঘাড় বাঁকালো জাঙ্কুক, ওরে শহর ঘরের পোড়া, বালের ঘরের আবার, আমার মাস্ক নিয়ে আয়। জাঙ্কুকের চিৎকার চেঁচামেচি শুনে মাক্সাতে দৌড়ে এলো জেহুপ। হাঁপাতে বলল, বাবা, মাস্ক কেন পরবেন? জাঙ্কুক নাটকীয় ভঙ্গিতে লজ্জা পাওয়ার ভান করলো। মাইয়া মানুষের সামনে যাইতে আমার লজ্জা করে। চোয়াল ঝুলে এলো জেহুপের। লজ্জা আর জিয়ন জাঙ্কুকের, এটা বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্য হতে চলেছে জাঙ্কুকের লজ্জা। রাত অনেক হয়েছে, একটু পরে বেকারি বন্ধ করে বেরিয়ে যেতে হবে তে। বেকারির সমস্ত স্টাফ, মালিক সবাই চলে গেছে। তের হাতে একটু এক্সট্রা কাজ থাকার কারণে ওর বের হতে দেরি হয়ে গেল। হঠাৎ করে ভেতরে প্রবেশ করলো জাঙ্কুক আর জেহুপ। দুজনকে দেখে কিঞ্চিত বিচলিত হলো তে। এক্ষুনি তো সে বেকারি বন্ধ করে দেবে। একজন সার্ভেন্ট গিয়ে বলল, আমরা কি সাহায্য করতে পারি স্যার? প্লিজ সিট। জাঙ্কুক আজকে কালো রঙের হুডি পরেছে, মুখে মাস্ক লাগানো, শুধু তার ধূসর রঙা আঁখি জোড়া দেখা যাচ্ছে। জেহুপ সার্ভেন্টকে কিছু একটা বলল, সেটা প্যাডে লিখে নিয়ে ভিতরে চলে গেল। তে অপেক্ষা করছিল। ছেলেটা তের কাছে এগিয়ে গেল। ওনারা ভ্যানিলা কেক অর্ডার করেছে। আছে কি ভ্যানিলা কেক? ভ্যানিলা কেক কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে, এখন এই ফেভারে কোনো কেক নেই, আর কেক বানাতেও অনেক সময় লাগবে। তাই তে ছেলেটিকে বলতে বলল যে ওদের কাছে গিয়ে বলো ভ্যানিলা কেক নেই, তারা যেন অন্য কিছু অর্ডার করে। ছেলেটি গিয়ে তাই বলল। অগ্নিদৃষ্টিতে তাকালো জাঙ্কুক। যেও গম্ভীর স্বরে বলল, না মানে আমরা এক্ষুনি ভ্যানিলা কেকই চাই। সার্ভেন্ট ছেলেটি আবার ফিরে গেল তের কাছে, সবটা খুলে বলল। চাপা দীর্ঘশ্বাস ফেলল তে। দাঁড়াও, আমি গিয়ে কথা বলছি। তে কিচেন থেকে বের হতে লাগলো। তখনই উঠে
উঠে দাঁড়ালো জাঙ্কুক, ঘাড় বাঁকালো সে। তে দ্রুত পায়ে আসতে গিয়ে খেয়াল করেনি নিচে পড়ে থাকা পানিগুলো। পিচ্ছিল হয়ে গেছে জায়গাটা। তাড়াহুড়ো করতে গিয়ে সে পিছলা জায়গাটায় পা রাখলো। মুহূর্তেই পিছিয়ে গেল পা জোড়া। উচ্চস্বরে ভয়ে আটকে চেঁচিয়ে উঠলো সে। আহ! মেয়েলি কণ্ঠ শুনে ঘুরে দাঁড়ালো জাঙ্কুক। নিজেকে সামলাতে না পেরে হুমড়ি খেয়ে জাঙ্কুকের উপরে পড়লো তে। তের বেহাল অবস্থা, দুরু দুরু বুক কাঁপছে। বক্ষস্থলে লেপ্টে থাকা নাজুক রমণীকে দেখে বড্ড বিরক্ত হলো জাঙ্কুক। এই মুহূর্তে জাঙ্কুকের মন চাচ্ছে মেয়েটাকে থাপ্পড় দিয়ে বলতে, এই শালির বেটি, মানুষ দেখলেই গায়ে পড়তে মন চায়। ছেমরি, এখন বাসায় গিয়ে আমাকে আবার স্যাবলন দিয়ে গোসল করতে হইব। যে ফা করে তাকিয়ে আছে। এই বুঝি মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারবে জীবন জাঙ্কুক। বিতৃষ্ণা নিয়ে মেয়েটাকে সরিয়ে দিতে চাইলো জাঙ্কুক, কিন্তু পারলো কই। তার পূর্বেই তো তার হাতটি থেমে গেল। চোখ আটকে গেল লাল গাওললি মেয়েটির দিকে। টমেটোর মতো লাল হয়ে আছে মেয়েটার গাল। চোখ দুটো যেন হরিণের মতো টানা টানা। ওষ্ঠজোড়ায় গোলাপের সৌন্দর্যে সাজানো হয়েছে। পান পাতার মতো মুখশ্রী মেয়েটা। গাল দুটো টকটকে লাল হয়ে আছে। হাঁটুতে ছড়িয়ে লম্বা সিল্কি চুলগুলো ক্লিপের সাহায্যে বেঁধে রাখা আছে। লাবণ্যময়ী নারী সে, যাকে এক দেখায় যে কোনো পুরুষ মোহিত হবে। ভয়াত্মক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে তে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য থমকালো, মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। লাল গাল, লাল গাল, কোথায় দেখেছে? হ্যাঁ দেখেছে, একজনকে দেখেছে, কিন্তু আবছা আলোর মাঝে সঠিকটা মনে করতে পারছে না। হুঁশ ফিরতেই সরে গেল তে। সরি, আই এম রিয়েলি সরি স্যার। জাঙ্কুক নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তে জেহবকে দেখে চিনতে পারলো। আপনি এখানে? জেহব বিব্রতিতে পড়ে গেল। জাঙ্কুকের কানে ফিসফিসিয়ে বলল, বস, এইটাই সেই মেয়ে, কিম তেইয়ং তে। নামটা শোনা মাত্র চোখ দুটো বুঝে মাস্কের ভিতরে নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। জাঙ্কুকের মস্তিষ্কে লুকানো মুখখানি দেখতে পেল না তে। হ্যাঁ আমি, আর উনি হচ্ছেন আমাদের বস, যাকে আপনি সেদিন বাঁচিয়েছিলেন। কথাটি শুনে দৃষ্টি ফিরিয়ে আবারও জাঙ্কুকের দিকে তাকালো তে। ওহ, আপনি সে, কেমন আছেন আপনি? জাঙ্কুক নিশ্চুপ রইল কিছুক্ষণ। আই এম অল রাইট, থ্যাংক ইউ মিস তে। মিস অর মিসেস? তে মৃদু স্বরে বলল, মিস। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার ওই চোখের ভাষা বোঝা অতটা সহজ নয়। খুব সহজে তা বোঝা যায় না। নীলাভা রঙা মণিজোড়ার দিকে আরো একবার তাকালো তে। এর আগে কখনো সামনাসামনি নীল চোখের মানুষকে দেখেনি সে। কেমন জানি বাজ পাখির দৃষ্টি। ওই মণিজোড়ার দিকে তাকাতেই তাকে বিলই চোখের লোক বলে আখ্যায়িত করলো তে। মানছে বিলই চোখ নয়, তবু নামটা তার সাথে বড্ড যায়। জাঙ্কুক নিঃশব্দে বসে রইল। তে আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি স্যার, আপনারা যে ভ্যানিলা কেকটা চাচ্ছেন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। ওই ফ্লেভারের কেকটা নেই এখন। আপনারা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন। যতক্ষণ তে কথা বলছিল ততক্ষণ পর্যন্ত তে ঠোঁটের দিকে তাকিয়েছিল জাঙ্কুক। জাঙ্কুক রাশভারী কণ্ঠে বলল, নো নিড। তের কপালে ভাঁজ পড়ল। তাহলে নাথিং। কথাটি বলে বেকারি থেকে বেরিয়ে যেতে লাগলো জাঙ্কুক। কি একটা ভেবে আবার থমকালো। পিছনে ঘুরে দেখে গোল গোল করে তাকাচ্ছে তে। জাঙ্কুকের মন চাচ্ছে চিৎকার করে বলতে, মাতারি রে, এমনি তাকাইস না, আমার সিস্টেমে কারেন্টে বাইরুম বাইরুম করে। যে বেরোতেই যাবে তখনই তে তড়িঘড়ি করে বলল, আপনাদের বসের শরীর কি আদৌ ঠিক আছে? যে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ উনি ঠিক আছে, থ্যাঙ্কস। কথাটি বলে বেরিয়ে গেল জেহব। জেহব আর চোখে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। কি আশ্চর্য ব্যাপার, স্যার নাকি মেয়েদের সামনে ইংরেজি বলছে। গাড়ির কাছে পৌঁছে জেহব দ্বিধা নিয়ে বলল, বস, মেয়েটা তো ছিল, কথা বললেন না যে? জাঙ্কুক সহসা একটি গালি ছুড়ে দিল, চুপ শালা, আমার হার্টবিট কেমন ফাস্ট চলছে, বুঝলি না? জেহব নাক মুখ কুঁচকে বলল, বস, আপনি এতক্ষণ ধরে একটাও গালি দেননি, কিন্তু এখন? জাঙ্কুক একটুখানি ভাব নিয়ে বলল, মেয়ে মানুষ বলে কথা, একটু তো জেন্টলম্যান থাকতেই হবে। জেহব ঠিক করে হেসে ফেলল, মনে মনে বলল, আই সেরে আমার জেন্টলম্যান। জেন্টলম্যান নাকি গালির বাক্স। কেটে গেছে বেশ কিছুদিন। এর মাঝে তের জীবনটা স্বাভাবিকভাবে চললেও জাঙ্কুকের জীবনটা উলটপালট হয়ে গেছে। জাঙ্কুক নিজেই তার জীবনের প্রতি বিতৃষ্ণা। শালার জিন্দেগি, সাওয়ার নাতি আইয়া আমার জীবনটা উলটপালট করে দিছে। বালের নাতির সালের রক্ত আমার শরীরে ঢুকাইয়া আমার জীবনটা তেনা তেনা করে দিছে। এখন খালি সাওয়ার নাতিরে দেহার লাগিয়া মনটা বাকুম বাকুম করে।
কি যে করি আমি এই বালের জিন্দেগি লইয়া, আমি নিজেই এখন অতিষ্ঠ। জানকির বাচ্চা, তোরে আমি পানিশমেন্ট তো দিমই। তোর রক্ত দিয়া তুই আমার জীবন উলটপালট করছস, আর আমি তোর জীবন উলটপালট করব আমার ডিএনএ দিয়া। ওয়েট মাই বেবি, আই এম কামিং ভেরি সুন ইওর লাইফ। কথাটি বলে চাবি নিয়ে বেরিয়ে গেল জাঙ্কু। মাঝ রাস্তায় তে দাঁড়িয়ে আছে। বেকারি থেকে এইমাত্রই বের হয়েছে। আকাশে কালো মেঘের ঘন ঘটা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়ার লেশ মাত্র নেই। এর বাড়ি যেতে হবে। আজকে ফিরতে একটু রাতই হলো তার। কেমন যেন ভয় ভয় লাগছে তে। বৃষ্টির ফোঁটাগুলো যেন নিজের গায়ে লাগছে। তে আশেপাশে তাকাতেই আটকে উঠল। কয়েকটি ছেলে রাস্তার পাশে জটলা হয়ে কি যেন করছে। তে ভয়ে ভয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে একটি ছেলে বাজে ইঙ্গিতে তের দিকে তাকালো। এই যে বেবি, এত রাতে কোথায় যাচ্ছ? কাউকে প্রয়োজন? আমাদের সঙ্গে আসো, তোমাকে একদম খুশি করে দেব। আমরাও খুশ, তুমিও খুশ। কাম অন বেবি। তে ভয় পেল। ভয়ে সে এক দৌড় দিল। তের পিছনে পিছনে সেই মাতার ছেলেগুলো দৌড়াচ্ছে। তে নিজের সমস্ত শরীরের শক্তি দিয়ে দৌড়ে যাচ্ছে, আর তার পিছনে ছেলেগুলো। ছেলেরা বাজে বাজে ইঙ্গিত করছে তেকে। বেবি, তোমার বডিটা তো সেই, দৌড়ে কেন তোমার এনার্জি নষ্ট করছো বেবি? দাঁড়াও, তোমার এনার্জি আমরা অন্য কাজে খরচা করব। দৌড়ে এনার্জি নষ্ট করো না, আমরা তোমাকে সেই মজা দেব, জীবনেও ভুলবে না, বারবার আমাদের কাছে আসতে চাইবে। এর কাছে বড় ঘৃণ্য শোনালো এই কথাগুলো। ইচ্ছে করছে নিজে মাটির তলে চলে যেতে। তে প্রাণপণে দৌড়াচ্ছে আর আল্লাহ আল্লাহ করছে, দোয়া দরুদ পড়ছে। এই যাত্রায় আল্লাহ যেন তাকে বাঁচিয়ে দেয়। দৌড়াতে দৌড়াতে এক সময় থামতে হলো তেকে। দূরে একটা গাড়ি হেডলাইট জ্বলে ওঠে। আলো এসে পড়ে চোখে মুখে। সে দু হাত দিয়ে চোখ চেপে ধরে, কিন্তু তার বিপরীতে আলোতে গাড়িতে বসে থাকা সেই রক্তচক্ষু দেখে না সে। নিস্তব্ধ এই রাতে এক টুকরো আলোর আশা দেখতে পেয়ে হকচকিয়ে গেল তে। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো এ যাত্রায় বেঁচে যাবে। গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো এক পুরুষ। হ্যাঁ, তাকে সে চেনে। হ্যাঁ, এই তো সেই পুরুষ যাকে কিছুদিন পূর্বেই তে বাঁচিয়েছিল। পরনে কালো শার্ট আর তার উপরে ওভারকোট রয়েছে। অদ্ভুত সুন্দর লোকটা। কাজ ছুঁয়ে নেমে আসে তার এলোমেলো চুলগুলো। মুখে গরম তীক্ষ্ণ, আর গাল একদম পরিষ্কার, একটু দাড়ি নেই। গায়ে ফর্সা রং আর জিম করা বডি, চোয়াল দৃঢ়, যেন ইস্পাতে গঠিত। চোখ জোড়া গভীর, ঘন কালো পরলোক। সবচেয়ে সুন্দর তার নীলাভা মণি জোড়া। এই চোখ জোড়ার মালিককে সে চেনে। সেদিন রেস্টুরেন্টে পরিচয় হওয়ার পর থেকে বহুবার তাদের চোখাচোখি হয়েছে। তে জানে না, কিন্তু প্রায় সময় লোকটার সাথে তার দেখা হতো। মুখের মাছটা ভিতরে ফেলে এসেছে জাঙ্কু। তেকে দেখে কপালে ভাঁজ পড়লো তার। তিরিক্ষি মেজাজে বলে উঠলো, হোয়াট হ্যাপেন? কল্পনা থেকে বেরিয়ে এলো তে। গেমে নিয়ে একাকার মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলো, ওই লোকগুলো আমার পিছু নিয়েছে। এর পিছনে উকি দিয়ে দেখলো জাঙ্কু। কিছু লোক দৌড়ে এগিয়ে আসছে। জাঙ্কুকে দেখে থেমে গেল তাদের পা জোড়া। ওই, ভালো চাইলে মেয়েটাকে ডাক আর এখান থেকে বিদায় হ। বিরক্তিতে চ শব্দ করলো জাঙ্কু। কিন্তু তে, ক্লোজ ইওর আইস, কভার ইওর ইয়ার। জাঙ্কুকের কথার অর্থ বুঝলো না তে। তেই হুম, ক্লোজ ইওর আইস এন্ড কভার ইওর ইয়ার রাইট নাও। আগামী 10 মিনিট এভাবেই থাকবে। কেঁপে উঠলো তে। খিচিয়ে বুঝে নিল তার চোখ জোড়া আর চেপে ধরলো কান। লোকগুলো তখন তাকিয়েছে জাঙ্কুকে দিয়ে। জাঙ্কুক মোটেও চায় না তে তার মুখের চমৎকার ভাষাগুলো শুনে বেহুশ হোক। আফটার অল, মাইয়া মানুষ বলে কথা, জেন্টলম্যান তো থাকতেই হবে। জাঙ্কুক দাঁতে দাঁত পিষে বলে উঠল, ইউ ব্লাডি মাদারফাকার, তোদের সবগুলো টুনটুনি কেটে আমি কুত্তাকে খাওয়াবো, খানকির বাচ্চারা। জাঙ্কুক পকেট থেকে রিভলভারটা বের করতেই ছেলেগুলো আটকে উঠলো। লোকগুলো আর থামে না, দৌড়ে পালালো পিছন দিকে। পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ করে ফোনটা গাড়ির ভিতরে ফেলে নিঃশব্দে এগিয়ে এলো জাঙ্কুক। তখনও কাঁপছে তে, চোখ দুটো খুলছে না, চাইছে আরো খিচে ভিতরে নিতে। জাঙ্কুক চায় না এই রমণীর সামনে মুখ খারাপ করতে, ভাষা শুনে যেন অজ্ঞান না হয়। ওষ্ঠ বাঁকিয়ে বাঁকা আসলো জাঙ্কুক। মেয়েটা তার সামনে পিঁপড়ার মতো লাগছে। লম্বাটে জাঙ্কুক একটু ঝুঁকে এলো তের মুখপানে। কি জানি কি হলো, ঠোঁট গোল করে ফু দিল পুরো মুখশ্রীতে। ফিসফিসিয়ে বলল, ওপেন ইওর আইস। কিন্তু তে
চোখ মেলে তাকালো। আতকিত তে ওষ্ঠ কাঁপে, মুখ উঁচিয়ে তাকালো জাংকুকের পানে। পরক্ষণেই পিছনে ফিরে তাকালো, কেউ নেই, পালিয়েছে লোকগুলো। জাংকুক দীর্ঘশ্বাস ফেলে পরনের স্যুটটা খুলতে লাগলো। আটকে উঠেতে, লোকটা কি ওদেরই একজন? কি কি করছেন? দেখুন, আমি কিন্তু। স্টপ ওভার থিঙ্কিং। আরো একবার কেঁপে উঠলোতে স্যুটটা নিজের গায়ে আবিষ্কার করে চমকে যায়। গেট ইন দ্য কার, আই উইল ড্রপ ইউ। পিট পিট চোখ করে তাকাইতে অন্তর কাঁপে তার। কম্পিত চিত্তে বলে ওঠে, আমি পারবো, আপনি চলে যান। গেট ইন দ্য কার। তীব্র অধিকার বোধ আর অস্থিরতায় গলা কাঁপছে জাংকুকের। তার এই আওয়াজ শুনে নাজুক মেয়েটার শরীরও কেঁপে উঠল। ছোট ছোট পা ফেলে সে গাড়িতে গিয়ে বসলো। একবার দৃষ্টি মিলে তাকালো সেই নীলাপ চোখের অধিকারীর দিকে। এই চোখের ভাষা বুঝতে অক্ষম তে। জাংকুক আর চোখে তাকায় তের দিকে। তের নীরবতা যেন তার হৃদয় ছুঁয়ে যায়। তার কোমল চাহনি জাংকুকের হৃদয় রক্তকরণ ঘটায়। এটা কি মেয়েটি জানে? জাংকুক নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসলো। এত লজ্জা লজ্জা লাগছে কেন? তে বারংবার আর চোখে তাকিয়ে দেখছে। জাংকুকের বাজ পাখির দৃষ্টি এড়ালো না তা। এই মুহূর্তে জাংকুকের ইচ্ছে করছে একটি গান ধরতে। ऐसे ना मुझे तुम देखो। লজ্জায় লাল নীল হওয়ার ভান ধরছে জাংকুক। মনে মনে বলছে, কারেন্টের পাওয়ার এত কম কেন? কিছুদিন পর সিস্টেমে বিদ্যুতের সংকট দেখা দেবে। থ্যাংক ইউ সাহায্য করার জন্য। জাংকুক ভুরু নাচিয়ে বলল, ওয়েলকাম। তে আমতা আমতা করে বলল, আমাকে একটু বাড়ির কিছুটা দূরে নামিয়ে দেবেন প্লিজ। কেন? তে বোঝাবে কি করে রাত বিরাতে কেউ এভাবে দেখলে কি না কি বলবে? না, এমনি। জাংকুকের হার্টবিট এত ফাস্ট চলছে যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না সে। তৎক্ষণাৎ সিডি প্লেয়ার অন করতে বিচ্ছির একটি গান বেজে উঠল। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলল তে। তীক্ষ্ণ দৃষ্টিতে হাসিটা দেখলো জাংকুক। ওই ছেমরি, এমনি হাসিস না, না হলে আমার লাইটের সুইচ অন করে দিন। কথাটা কন্ট্রোল নালিতেই রয়ে গেল, বলতে পারলো না জিয়ন জাংকুক। তেকে পিছু করা ছেলেগুলোকে আটকে রাখা হয়েছে, চোখে রুমাল বাঁধা। খালি বড় এক ময়দানে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জাংকুক প্রবেশ করলো রেড লাইসেন্স ম্যানরে। এই হাউজে এমন একটি জায়গা যেখানে মানুষ একবার প্রবেশ করলে আর ফিরে আসে না। ভিতরে শুধু রক্ত, আর্তনাদ আর মৃত্যু। রেড লাইসেন্স ম্যানর, এক বিশাল পরিত্যক্ত জমির উপরে দাঁড়িয়ে আছে এই গা ছমছমে প্রাসাদটি। বাইরের দেয়ালগুলো ধূসর ধুলি মাখা আর ফাটল ধরা। সময় নিজের হাতে বাড়িয়ে ছুঁয়ে গেছে মৃত্যুর ইতিহাস। বাতাসে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে দেয়ালের গন্ধ। প্রাসাদটির মাঝখানে রয়েছে একটি বিশাল ময়দান, চারপাশে ইট পাথরের প্রাচীর দিয়ে ঘেরা। উপরে খোলা আকাশ, কিন্তু সেই আকাশের নিচেও যেন এক রক্তিমতা নেমে আছে। এই ময়দানে রয়েছে লোহার তৈরি বিশাল খাঁচা আর সেলে বন্দি কিছু জঙ্গলি কুকুর, বাঘ, সিংহ। তবে তারা সাধারণ নয়, উগ্র, রক্ত পিপাসু, প্রশিক্ষিত মানুষ খেকো। তাদের চোখে অনাহারের ক্ষুধা, আর মুখে লেগে আছে আগের শিকারদের রক্ত। জাংকুক এখানে তার শত্রুদেরকে নিয়ে এসে এই কুকুরগুলো, বাঘ, সিংহ ছেড়ে দেয়, আর তারা ছিন্ন ভিন্ন করে তাদের ক্ষুধা নিবারণ করে। বস, সবকিছু রেডি। দোতলা থেকে জাংকুক নিচে তাকিয়ে দেখে মাটিতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন পুরুষ। তাদের চোখের উপরে কাপড় বাঁধা, শরীর রক্তাক্ত। জাংকুক সিগারেটের টান দিয়ে একগাল বাঁকা হেসে বলে উঠল, হ্যালো সৌন্নতিরা, কেমন আছো? লোকগুলো ভয়ে সেটে যাচ্ছে। জাংকুক হাসে। ওদের ভয় পেতে দেখে পৈশাচিক আনন্দ হচ্ছে তার। তার কণ্ঠে বিষের মতো ঘনীভূত আদেশ ছুড়ে দেয়, জিও, ছেড়ে দে ব্লাডি মাদার ফাকারগুলোকে, আর আমার আদরে কুকুরগুলোকেও। জিও মাথা নোয়ায় আদেশ পালন করে। এক ইশারায় গার্ডরা দৌড়ে ময়দান ত্যাগ করে, বন্ধ করে দেয় সমস্ত দরজা। জিও বোতামে টিপ দিতেই ছেলে থাকা কুকুরগুলো বেরিয়ে আসে, আর মিনিট দশেকের মধ্যে ছিন্ন ভিন্ন করে ফেলে সেই লোকগুলোর শরীর। উঁচু থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে অপরাধ জগতের কিং, মাফিয়া কিং জিয়ন জাংকুক।
আমি তৃপ্তি পাই রক্ত দেখে, বিশেষ করে তাদের রক্ত দেখে যারা আমার কিমতেকে বাজে নজরে দেখে। মাদার ফাকারের দল। সিগারেট ফেলে সামনের দিকে এগোতে লাগলো জাঙ্কুক, চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। মন খারাপ করে তে তার নিজের ঘরে বসে আছে। একটু আগেই তার চাচা এসে বলে গেছে তাকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। তে এখনই চায় না বিয়ে করতে। তার নিজের একটি স্বপ্ন আছে, পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতায় কিছু করতে চায়। কিন্তু চাচার কথা কিভাবে ফেলবে? মা বাবাকে হারানোর পর এই চাচাই তো তাকে বাবার ভালোবাসা দিয়ে আদর যত্ন করে মানুষ করেছে। তাই তো চাচাকে বাবা আর চাচিকে মা ডাকে তে। চাচা বলেছে পাত্রপক্ষ দেখলে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না। সেই ভরসাতেই তে পাত্রপক্ষের সামনে যেতে রাজি হয়েছে। আর মনে মনে আল্লাহ আল্লাহ করছে বিয়েটা যেন না হয়। নিজের অফিসে বসে ভাবলিসহীন ভাবে সিগারেট টানছে জাঙ্কুক। তখনই যে হোক হন্তদন্ত হয়ে রুমের ভিতর ঢোকে। জাঙ্কুকে এভাবে বসে থাকতে দেখে যে হোক কাপা স্বরে বলল, বস, আপনাকে একটা কথা বলার ছিল। জাঙ্কুক সেই একইভাবে চোখ বন্ধ করে সিগারেট টেনে বলল, মাইয়ের মতো অত নাটক করিস না, বললে ফেল। যে হোক কাচুমাচু করে বলল, বস, তে ম্যাডামের আজকে বিয়ে। বিদ্যুতের বেগে উঠে দাঁড়ালো জাঙ্কুক। হোয়াট? ইয়েস বস, আজকে ওই বোগাম তার বিয়ে দিচ্ছে, অথচ ম্যাডামকে বলা হয়েছে পাত্রপক্ষ শুধু দেখতে আসবে। কথাটি শুনে রীতিমতো আগুন ধরে গেল জাঙ্কুকের মাথায়। ও আচ্ছা, তাহলে তে পাখির বিয়ে? যে হোক উপর নিচ মাথা দোলালো। আকস্মিক ঘর কাঁপিয়ে হেসে উঠলো জাঙ্কুক। আহ, কতদিন বিয়ে খাই না, চল তো যে হোক বিয়েটা খেয়ে আসি। যে হোক থতমত খেয়ে গেল। বোকা বোকা ভাব নিয়ে বলল, কিন্তু ভাই, ওরা তো আমাদের দাওয়াত দেয়নি। সো হোয়াট, আমরা গোয়িং। খাবার সামনে আসি, হাতে নিয়ে পেটে চালান করি। ভুলভাল ইংরেজি শুনে ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল জেহুপের। লাল রঙের একটি শাড়ি পরেছে তে, হাত ভর্তি স্বর্ণের চুড়ি। সে বুঝতে পারছে না তাকে তো দেখতেই আসবে শুধু, তাহলে এত সাজগোজের কি আছে? আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাকে সাজিয়ে দিচ্ছে তার মা লিসা। তে চমকালো, সে তো কখনো এরকম ভাবে করে না, তার সাথে খুব একটা ভালো কথাও বলেনি, তাহলে আজকে কেন এমন করছে? বাইরে আরো কিছু নতুন মুখ দেখতে পেয়েছে তে, যাদেরকে এর আগে কখনোই দেখেনি। তারা নাকি আত্মীয় হয়, অথচ ছোট থেকে এ বাড়িতেই বড় হওয়া তার। কিন্তু সেই আত্মীয়দের সে চেনে না। কাজী সাহেব চলে এসেছে ইতিমধ্যে। কাজী সাহেব আর বরযাত্রী চলে আসায় বোগাম ব্যস্ত হয়ে পড়লেন। তেকে নিয়ে আসার জন্য তাড়া দিচ্ছে কাজী সাহেব। তেকে নিয়ে আসা হলো ড্রয়িং রুমে। তেকে সোফায় বসানো মাত্র সদর দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো কিছু সংখ্যক লোক। হনহনিয়ে এসে ঢুকলো বাড়ির ভিতরে। আচমকা এত লোক দেখে সবাই চমকে উঠল। তবে পিছন থেকে বেরিয়ে এলো সেই অনাকাঙ্ক্ষিত পুরুষ নীলাবামণি। জোড়া চোখে পড়তেই থমকে গেল তে। এ কি, আপনার এখানে কেন? হাই মেরি বান্দি। জাঙ্কুকের মুখে এমনতর কথায় উপস্থিত সবাই স্তম্ভিত। তে অবাক নেত্রে তাকালো। বোগাম ক্ষিপ্ত হয়ে এগিয়ে এসে বললেন, এ কি, আপনারা কারা? এভাবে ভিতরে এসেছেন কেন? বোগামকে মোটেও পছন্দ হলো না জাঙ্কুকের। উহ, জেহব। জেহব দু কদম এগিয়ে এসে বলল, ইয়েস বস, আমার মোটেও এই প্রতিবেশী বুড়োকে পছন্দ হয়নি। মালটাকে সাইড করতো। জেহব চেপে ধরলো বোগামকে। ভয়ে আটকে উঠলো লিসা, আদারি করে বলে উঠলো, কি করছো তোমরা? ছাড়ো আমার স্বামীকে। উহ, জেহব, এই প্রতিবেশী বুড়ি বেশি কথা বলে, ওর মুখটা বন্ধ করতো। পেছন থেকে গার্ডগুলো চেপে ধরলো লিসাকে। চট করে মুখে টেপ দিয়ে আটকে দিল লিসা। এই কম্পিত স্বরে বলল, কি করছেন এসব? আপনারা কারা? কি চাই এখানে? একগাল হাসলো জাঙ্কুক। লাল শাড়িতে তেকে দেখে ফুরফুরে মেজাজে বলে উঠল, হাই মেরি কিমতেইয়ং, শাড়িতে নাইকা লাগছে। ইস, কারেন্টের শক খেলাম। তে ভুরুদয় কুচকে এলো। এই লোকটার সাথে তো সেদিন রাতে কোনো মিল খুঁজে পাচ্ছে না সে। ইতিমধ্যে বরযাত্রী সহ বাসার সকল আত্মীয় স্বজন যে যার মতো পালিয়ে গেছে। জাঙ্কুক আয়েশ করে সোফায় গিয়ে পায়ের উপরে পা তুলে বসলো। একগাল হাসি নিয়ে তের দিকে তাকালো। থরথরিয়ে কাঁপছে মেয়েটা। জাঙ্কুকের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। জাঙ্কুক হাস্যোজ্জ্বল স্বরে বলল, দেখা দেখি শেষ, চলো পরিচয় দিই। আমি তোমার বান্দা, তুমি আমার বান্দি। আমি তোমার জান, তুমি আমার পরাণ। তুমি হবা বউ, আর আমি হব তোমার
একমাত্র জামাই জিয়ন জাঙ্কু। দেখুন, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, আমি আপনাকে বিয়ে করব না। উফ, আল্লাহর বান্দি, এত কথা বলছো কেন? আমি যখন বলেছি আমি তোমার জামাই, তার মানে আমি তোমার জামাই, কাহিনী শেষ। তেলে বেগুনে জ্বলে উঠলতে চোখে মুখে তীব্র রাগের ঝড় নিয়ে এগিয়ে এলো জাঙ্কুকের সামনে। দীর্ঘ কণ্ঠে উচ্চারণ করলো, কি সমস্যা আপনার? বাড়িতে ঢুকে এমন গুন্ডামি করছেন কেন? জাঙ্কুক হঠাৎ 32 পাটির দাঁত বের করে বিদ্রুপের হাসি হাসলো। ছ্যাঃ, বাল, মাফিয়া থেকে এত বড় ডিমোশন, প্রমোশনের বদলে ডিমোশন। এ তখন তাকালো বোগামের দিকে, শুকনো গলায় ঢোক গিলে বলল, আমার বাবাকে ছাড়ুন, প্লিজ ছেড়ে দিন। জাঙ্কুক ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ভঙ্গি করে বলল, ছেড়ে দেব, পাক্কা প্রমিস, কিন্তু আগে শ্বশুরবাড়ি যেতে হবে। তীক্ষ্ণ চোখে তাকালো তে, প্রশ্ন ছুড়ে দিল, কি আজে বাজে কথা বলছেন? আমার আর আপনার তো বিয়েই হয়নি, তাহলে কিসের শ্বশুরবাড়ি? জাঙ্কুক গা দলিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল, হয়নি, হবে, আই মিন বিয়ে। চলো তাড়াতাড়ি করে ফেলি, এই যে কাজী সাহেব, বিয়ে পড়ান তাড়াতাড়ি। বলার সাথে সাথে সে এগিয়ে এসে তের হাত চেপে ধরলো। পরপুরুষের হাতের স্পর্শ তার গায়ে লাগতেই যেন ভিতর থেকে বজ্রঘাত হলো। মুহূর্তে সিংহের মতো গজরে উঠে ঘর কাঁপিয়ে গালে দুটো ঝড়ের মতো থাপ্পড় বসিয়ে দিল। ক্ষণিকের জন্য পুরো ড্রয়িং রুম যেন থমকে গেল। হাত কাঁপছে তের, জীবনে প্রথম বোধহয় কাউকে থাপ্পড় বসিয়েছে। যে হোক, সহসা এগোতে চাইল, কিন্তু আঙুলের ইশারায় থামিয়ে দিল জাঙ্কুক। ডান হাতে গাল মুছে এক গাল থুতু ফেললো ফ্লোরে। বিরক্তিতে ভাব নিয়ে বলল, ছ্যাঃ, মাইয়া মানুষের হাতে থাপ্পড় খেতে হচ্ছে, অবশ্য যেখানে মাইয়া মানুষের রক্ত বইছে শরীরে, সেখানে চড় থাপ্পড় তো কমন ব্যাপার। নেভার মাইন্ড। যে হোক, আশ্চর্য ন্যায় তাকিয়ে আছে। এই একরত্তি মেয়ে ঝাড়ের গায়ে হাত তুলেছে, একে যে কাকে দিয়ে খাওয়াবে সেই ভাবনায় মশগুল হয়ে পড়লো। যে হোক, কুকুর, সিংহ না পিরানহা মাছ। জাঙ্কুক শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিজেকে কন্ট্রোল করে হেসে বলল, মাই ডিয়ার পার্সোনাল পিরানহা ফিশ, এমন হাইপার হতে নেই, নইলে তোমাকে কুল করতে গিয়ে আমি আবার হট হয়ে যাব। তের তিরিক্ষি মেজাজে চেঁচিয়ে উঠল, এই বের হয় এক্ষুনি, নাহলে এক্ষুনি পুলিশ ডাকবো। জাঙ্কুকের কপালে ফাঁস পড়লো, বড় চিন্তিত দেখালো তাকে। ওই মাতারি, কোন পুলিশে আমারে ধরবে? শালি, ভালোভাবে বললে কানে যায় না, যদি নাটক করিস তাহলে এখানেই কেটে কুটি কুটি করে ফেলবো। আচমকা চুল খামচে ধরায় ব্যথায় কুকিয়ে উঠল তে। ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। জাঙ্কুক সাপের ন্যায় হিসিসি বলল, তোর বোঝা উচিত ছিল আমি কে, আমাকে বাঁচানোর আগে 100 বার ভাবা উচিত ছিল। আমাকে বাঁচিয়ে তুই নিজের কবর নিজেই খুঁড়েছিস। তের চোখ দুটো অশ্রুতে ভরে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কি আপনাকে বাঁচানোই আমার ভুল ছিল? আলবাত ভুল ছিল, আমাকে বাঁচিয়েছিস, এখন আমি তো মরণ হব। তে ছাড়িয়ে নিল নিজেকে, সরে এলো পিছন দিকে, এদিক ওদিক তাকিয়ে তুলে নিল কাচের ফুলদানি। জাঙ্কুকের দিকে সেটা ধরে কম্পিত স্বরে বলল, এক্ষুনি বেরিয়ে যা, না না হলে আমি কিন্তু তোর মাথা ফাটাবো। জাঙ্কুকের কোনো ভাবান্তর নেই, সে তাকিয়ে আছে নির্মিষ। তে কাঁপছে থরথরিয়ে। আকস্মিক বোগামের মাথায় বন্দুক ধরলো জাঙ্কুক। আঁতকে উঠল তে, এই ছেড়ে দেন, আমার বাবাকে ছাড়ুন এক্ষুনি। জাঙ্কুক দাঁত কেলিয়ে হাসলো, ছাড়বো ছাড়বো, তার আগে তুমি কবুল বলে দাও। দেখো মেয়ে, তোমার সৌভাগ্য, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। বিয়ের কথায় হকচকিয়ে গেল বোগাম। কি সব বলছো তুমি? আমার মেয়েকে কেন তুমি বিয়ে করবে? জাঙ্কুক বোধহয় বিরক্ত হচ্ছে, তর্জনী আঙুল উঁচিয়ে থামিয়ে দিল তাকে। এই প্রতিবেশী বলো, একদম চুপ। কোন খাতের মুড়ারে এত কথা কেন বলিস? আর কিসের মেয়ে? কে বাপ? বুইড়ো বয়সে মিথ্যা কথা বলার জায়গা পাসনি? তে কান্নারত স্বরে বলল, ছাড়ুন ওদের, আমি বলছি ওদের ছেড়ে দিন। উফ, মাইয়া আর প্রতিবেশী বাপ দুইটাই আমারে পাগল করে দিয়েছে। এই যোগ সবগুলারে কেটে ফেলতো, কেটে কুত্তারে, আর নাইলে পিরানহা মাছকে খাইয়ে দেবো, যদি এই মেয়ে বিয়ে না করে। শহর নাতের সামনে ভাবছিলাম জেন্টালম্যান থাকবো, কিন্তু বন্দির বাচ্চায় আমারে জেন্টালম্যান থাকতে দিল না। তে কিন কর্তব্য বিমূঢ় হয়ে পড়লো। এই মুহূর্তে তার কি করা উচিত সে ভেবে পায় না। আমি তোকে দুটো অপশন দিচ্ছি, এক হয়তো তুই আমাকে বিয়ে করবি, আর নয়তো আমি তোকে বিয়ে করব। কি মাই পরাণ, রাজি তো? তে চোখ তুলে তাকালো
জাঙ্কুকের মুখপানে অসম্ভব সুন্দর মুখের আড়ালে ওইরকম ভয়ঙ্কর এক সত্তা বসবাস করে তা তো আগে বুঝতেই পারেনি তে। যদি বুঝতে পারতো তাহলে কখনোই তাকে বাঁচাতো না। দৃষ্টি ঘুরিয়ে আপন মানুষগুলোকে একবার দেখে নিল। ছ্যাঃ, এই ছেমড়ি খালি অপেক্ষা করে। ওরে মাতারি, ধৈর্য বলতে জাঙ্কুকের কিছু নাই, তাড়াতাড়ি হ্যাঁ বল। তে ঠোঁট কামড়ে কেঁদে ফেলে। অসহায় লাগছে খুব। দিন দিদি গলায় বলল, ছাড়ুন ওদের, আমি আপনাকে বিয়ে করব, ওদের ছেড়ে দিন প্লিজ। জাঙ্কুকের ইশারায় সাথে সাথে সবাইকে ছেড়ে দেওয়া হলো। জাঙ্কুক হাতে অ্যালকোহল নিয়ে হাত দিয়ে ধুতে লাগলো, তারপরে ঢকঢক করে বাকি অ্যালকোহলটুকু খেয়ে ফেললো। দ্যাটস মাই গার্ল, তুমি যতক্ষণ আমার থাকবে তোমার প্রতিবেশী বাপ মা সুরক্ষিত থাকবে। যাওয়া যাক। তের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো জাঙ্কুক, আর তার পিছন পিছন তার সমস্ত গার্ডেরা। তে চেয়েছিল একটা সাধারণ জীবন, যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। ছোট থেকে তো কম কষ্ট পায়নি মেয়েটি, কিন্তু এই লোকটিকে বাঁচিয়ে ও কোন ঝামেলার ভিতর গিয়ে পড়লো। এই লোক যে এত ভয়ঙ্কর তে তো তা আগে বুঝতে পারেনি। এই অসভ্য নির্লজ্জ লোককে বিয়ে করে তে তার নিজের জীবন নষ্ট করতে চায় না, কিন্তু বর্তমানে তার কিছুই করার নেই। তার বাবা মাকে বাঁচানোর জন্য তার যেতেই হবে। কিন্তু মনে মনে তে ফোন দিয়ে আটলো, যেভাবেই হোক পালাবে, কিছুতেই সেই অসভ্য বেয়াদব লোককে বিয়ে করবে না। গাড়ি এসে থামলো জিয়ন মঞ্জিলে। জাঙ্কুক তের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। এটা কোনো বাড়ি নয়, এটা একটি রাজপ্রাসাদ। তে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো চারিপাশ। ওই জানকির বাচ্চা, মহল পছন্দ হয়েছে? জাঙ্কুকের ভারী কি কণ্ঠে ঘাবড়ে গেল তে। পছন্দ না হলে বল, পুরো বাড়ির ডিজাইন চেঞ্জ করে দেব। তে ফুসতে ফুসতে বলল, আপনার কোনো কথার অর্থই বুঝতে পারছি না। এত বড়লোক মানুষ আমার পিছনে কেন পড়ে আছেন, কি সমস্যা? জাঙ্কুক দাঁত দেখিয়ে হেসে ফেলল, পিছনে পড়েছিলাম তো উপরে উঠবো বলে বেবি, সামথিং সামথিং। থতমত খেয়ে গেল তে। আপনার মতো বেয়াদব মানুষ আমি একটাও দেখিনি। প্রাণ বাঁচানোর বদলে এভাবে বদলা নিচ্ছেন। জাঙ্কুক এগিয়ে এসে লম্বা হয়ে শরীরটা ছেড়ে দিল নরম বিছানায়। উফ বান্দি, তোর জ্ঞান শুনতে শুনতে আমি বিজ্ঞানী হয়ে গেছি। গৃহীত দৃষ্টিতে তাকালো তে। চিনতে পারছে না এই পুরুষকে। বেশি কথা বলিস তুই। কাল বাদে পরশু আমাদের বিয়ে, সেটা নিয়ে ভাব। তে সাপের মতো ফুসফুস করে উঠলো, যাকে আমি চিনি না জানি না তাকে কেন বিয়ে করতে যাব? সহসা উঠে বসলো জাঙ্কুক, ঠোঁট উল্টে বলল, যা দুষ্টু, এমন করে বলে না হবু বউ, বুকে আসো, চলো আমরা পরিচিত হই আবার। দুপা পিছিয়ে গেল তে। আমার থেকে পালাচ্ছ কেন বউ? হোয়াই? তের পাশে থাকা গ্লাসটি তুলে ছড়িয়ে দিল জাঙ্কুকের দিকে। হাতে আকস্মিক ব্যথা পেয়ে কাঁপিয়ে উঠলো জাঙ্কুক। গর্জে উঠলো সে, বন্ধের বাচ্চা, ব্যথা পাই রে জানোয়ার কোথাকার। তে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে ছুট লাগালো। একটি অপরিচিত মেয়েকে দেখে বাকি সদস্যরা চমকে উঠলো। ওই মাতারি, বাইরে পা রাখলে তোরে খাইছি। জাঙ্কুকের ভয়ানক ডাকে পিছু তাকালো তে। এটাই বোধহয় তার ভুল। বাঘের মতো লাফ দিয়ে এসে তেকে নিজের শিকারি করে ফেললো। ছাড়ুন আমায়, আপনার মতো অসভ্য মানুষের সাথে আমি থাকতে চাই না। ছাড়ুন বলছি। চুপ শালি, বেশি কথা বলে। তেকে এক প্রকার কাঁধে তুলে নিয়ে হনহনিয়ে রুমে চলে গেল। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে সবাই। জাঙ্কুক রুমের দরজা আটকে এক পা তের দিকে আগাতে লাগলো। দেখুন, আমাকে ছুবেন না, আমি কিন্তু পবিত্র। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেললো জাঙ্কুক। দেখো, আমি তো তোমাকে ছোবই, কারণ আমি যে ভীষণ অপবিত্র। জাঙ্কুকের অযৌক্তিক কথায় ক্ষিপ্ত হলো তে। আপনি কি চাইছেন জিয়ন জাঙ্কুক? আপনার সমস্যা কোথায়? ঘাড় বাঁকালো জাঙ্কুক। তোমাকে চাইছি, আই নিড ইউ। আর তুমি যদি আমার না হও তাহলে প্রবলেম আছে, আর সেই প্রবলেম ফেস করবে তোমার প্রতিবেশী বাপ মা। নিশ্চুপ তে প্রত্যুত্তরে কি বলা যায় খুঁজে পেল না সে। জাঙ্কুক তার আর তের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিল মুহূর্তের মধ্যে, ছুঁয়ে দিল তার বক্ষদেশ। হকচকিয়ে গেল তে। ভালো ব্যবহার করছি তার মানে এটা নয় যে জিয়ন জাঙ্কুক সবসময় ভালো আচরণ করবে। আমার থেকে পালানোর চেষ্টা করলে বাকিদেরকে কেটে পিস পিস করতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না। জাঙ্কুকের শীতল হুমকিতে স্তব্ধ হলো তে। আপনি এটা করতে পারেন না। কষ্ট বাকিয়ে হাসলো জাঙ্কুক, ঠোঁট গোল করে তের মুখে ফু দিতে লাগলো। ফিসফিসে মৃদুস্বরে বলল, সব পারি আমি, তাই বলছি ভালো মেয়ের মতো বিয়েতে রাজি হও, নয়তো।
থমকে গেল জাংকুক, সরে এলো তে। দৃষ্টি জোড়া ফ্লোরে বিচরণ করছে তার। জাংকুক উল্টো ঘুরে হাঁটতে লাগলো। যেতে যেতে ভারী গলা ছেড়ে বলল, ওয়াশরুম ডান দিকে, আর কাবার্ডে সবকিছু আছে। আধ ঘন্টা সময় দিলাম, ফ্রেশ হয়ে নিচে আসো, না হলে আমি ফ্রেশ করাতে উপরে চলে আসবো বেবি। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সোফার উপরে পায়ের উপরে পা তুলে আইসি ভাবে বসে আছে জিয়ন জাংকুক। একের পর একটি সিগারেট টেনে চলেছে। তার ঠিক সামনে বসে আছে তার মা জেয়ন জিন, আর জিনের পাশে বসা জাংকুকের বোন জিমিন। জিমিনের হাজবেন্ড হলো সুগা। জাংকুকের পরিবার বলতে জিন, জিমিন আর সুগা। হোয়াট ইজ দিস জাংকুক? কে এই মেয়েটা, আর তুমি কেনই বা ওকে এখানে নিয়ে এসেছো? জাংকুক নিরুত্তর। সিগারেটে শেষ টানটি দিয়ে সিগারেটটি ফেলে দিয়ে ফুরফুরে মেজাজে বলে উঠল, তোমার বৌমা মম, আমি বিয়ে করতে চলেছি, সবকিছু আয়োজন করো। হোয়াট? বিস্ফোরিত চোখে তাকালো জিন। জাংকুক সারা জীবন খুন খারাপি রক্ত নিয়ে খেলেছে, কিন্তু কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি। আর আজকে সেই জাংকুক কিনা একটি মেয়েকে বিয়ে করতে চাইছে। জিন অবাকের সুরে জিজ্ঞাসা করলো, সিরিয়াসলি? অগ্নি চোখে তাকায় জাংকুক। তার দৃষ্টি দেখে দমে গেলেন তিনি। ওকে ফাইন, বিয়ে করো, তবে মেয়েটাকে কষ্ট দিও না। প্রত্যুত্তরে কিছুই বলার প্রয়োজন মনে করলো না জাংকুক। তখনই ছোট ছোট পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে আসছে তে। দৃষ্টি বুলায় ড্রয়িং রুমে। জাংকুক থেকে নিচে আসতে দেখে একগাল হেসে ফেলল। এই নিষ্পাপ হাসিটা বোধহয় শুধু তের বেলাতেই আসে। তাকে দেখে ভীষণ হাসি পায় জাংকুকের। আমার হলুদ পাখি এসে গেছে। আহ জানকি বাচ্চা, এদিকে আয়। তে কম্পিত চিত্তে এগিয়ে এলো। তে আশ্চর্য হচ্ছে, এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেউ কিছু বলছে না তাকে। তে জাংকুকের নিকটে যাওয়া মাত্রই উঠে দাঁড়ালো জাংকুক। জিনকে দেখিয়ে বলল, ইটস মাই মম, আর ও হলো আমার সিস্টার, আর ওর হাজবেন্ড এখন বাড়িতে নেই, পরে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। তে এক পলক সবাইকে দেখে নিল। সবাই বেশ স্টাইলিস্ট। আর ও হচ্ছে কিম তেয়ং তে, আমার তে, আমার উডবি ওয়াইফ। তে কিছু বলল না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। জিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। আসলে কি তোমাকেও বিয়ে করতে চায় জাংকুক, নাকি ভয় দেখাচ্ছ? তে চট করে মাথা তুলে তাকালো জিনের দিকে, তড়িঘড়ি করে এগিয়ে এলো ওনার দিকে। আপনি একদম ঠিক ধরেছেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না, কিন্তু উনি আমাকে জোর করে ধরে এনেছেন। জিন বিস্মিত নয়নি তাকালো জাংকুকের দিকে। হোয়াট ইজ দিস জাংকুক? ও তো তোমাকে বিয়ে করতে চায় না, তাহলে তুমি কেন ওকে জোর করছো? রাগে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো জাংকুকের মস্তিষ্কে। চাপা ক্ষোভ নিয়ে বলল, তুই আমাকে বিয়ে করতে চাস না? নো। এক পা এগোতে থাকলো জাংকুক, সহসা পিছিয়ে গেল তে। সত্যি বিয়ে করতে চাস না? আতঙ্কিত হয়ে যাচ্ছে তে, অন্তরে আত্মা কাঁপছে তার। ধরা গলায় বলল, আমি সত্যি আপনাকে বিয়ে করতে চাই না। একটা থাপ্পড় দিয়ে গলারও লাল করে দেব। ভেবা চাকা খেয়ে গেল তে। এখন অসভ্যের পাল্লায় পড়লো সে। পুল পেরিয়ে কিছুটা এগোলেই সামনে বিশাল খোলা ব্যালকনি। তে সেখানেই দাঁড়িয়ে আছে। গায়ে এসে ঝিরি ঝিরি বাতাস লাগছে। মনটা কিছুটা ভালো হলো, কিন্তু মস্তিষ্ক এলোমেলো লাগছে। তে কিভাবে এখান থেকে বাঁচবে সেই ভাবনাই ভাবছে। কিভাবে পালাবে এখন ভেবে পাচ্ছে না সে। ও মাই গড, কিম তেয়ং তে শেষমেশ আমার থেকে বাঁচতে সুইসাইড করতে চাচ্ছে। পিছন থেকে জাংকুকের কথায় হতভম্ব তে দু হাত ভাঁজ করে বুকে গুজে হিসিয়ে বলল, মন তো চাচ্ছে আপনাকে এখান থেকে ফেলে দেই। গা দুলিয়ে হেসে উঠল জাংকুক। আরাম করে গিয়ে সোফায় বসে সেন্টার টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে লম্বা একটি টান দিয়ে বলল, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। চোখ পাকিয়ে তাকালো তে। হুইস্কির বোতলে চুমুক দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট করে আছে জাংকুক। প্রচন্ড রাগ লাগলো তে। আনমনে চোখ জোড়া নিবদ্ধ করলো জাংকুকের কাঁধের কাছে শার্টের উপরে। কেমন যেন লাল দাগ লেগে আছে, এমন মনে হচ্ছে যেন রক্তের ছিটা। আপনার সাথে এসব কি? জাংকুক দেখলো লালচে দাগটা, দেখার পর ভাবুক হলো সে। আনমনে হেসে বলল,
তোর লিপস্টিকের দাগ। জানকির বাচ্চা, চল না বাসরটা সেরে ফেলি। বাসর করতে দেরি হলে আমার বংশধর আসতে যে দেরি হয়ে যাবে। শিট, লজ্জায় নাক মুখ কুচকে নিল তে। এরকম বান্দাকে কেন যে আল্লাহ পৃথিবীতে রেখেছে সেটাই ভেবে পায় না সে। বিরক্ত হয়ে চলে যেতে চাইল তে। জাঙ্কুককে পাশ কাটিয়ে সামনে থেকে চলে যেতে জাঙ্কুক পা বাড়িয়ে দিল, আর জাঙ্কুকের পায়ের সাথে হোঁচট খেয়ে সুইমিং পুলে গিয়ে পড়ল তে। হেসে কুটি কুটি অবস্থা জাঙ্কুকের, পানিতে হাবুডুবু খাচ্ছে তে। বাঁচান আমাকে জাঙ্কুক, বাঁচান, আমি সাঁতার জানি না। বসা থেকে উঠে এসে ঠিক পুলের পাশে বসলো, অসহায় মুখ করে বলল, আগে বল তুই কার, বল বল তুই কার রে বান্দি। পানিতে হাবুডুবু খাচ্ছে তে, নিঃশ্বাস নিতে পারছে না। জাঙ্কুকের ভাবান্তর নেই কোনো। তে নাকানি চোবানি খেতে খেতে বলল, আমি জিয়ন জাঙ্কুকে, আমি জিয়ন জাঙ্কুকে। ঘাড় বাঁকালো জাঙ্কুক, অট্টহাসিতে ফেটে পড়ল, দ্য কিং অফ মাফিয়া জিয়ন জাঙ্কুক, দ্যাটস মাই গার্ল। সহসা পানিতে হাত বাড়িয়ে দিল জাঙ্কুক, আঁকড়ে ধরল তে। জাঙ্কুককে দু হাতে জড়িয়ে ধরে আছে তে, ছেড়ে দিলেই যেন ডুবে যাবে। হাঁপাতে হাঁপাতে ক্ষোভ নিয়ে বলল, আপনি কেন এমন করেছেন, কি চাই, কেন বলুন তো। জাঙ্কুক গা দুলিয়ে হেসে ফেলল, সুর টেনে বলে উঠল, তোমার চলার ধরন, উফ। ঠোঁট ফাঁক হয়ে গেল তের। বেয়াদব খচ্চর লোক একটা, খরগোশের বাচ্চা। সহসা পানি থেকে উঠে এলো তে। মাতারি রে, বললাম তো কেন এমন করছি। তাড়াতাড়ি গিয়ে জামা চেঞ্জ কর, নাইলে বাসরটা কিন্তু সুইমিং পুলে সারবো। রুমে চুপচাপ বসে আছে তে, শীত করছে ভীষণ। জাঙ্কুকের জ্যাকেট জড়িয়ে আছে সে। ওই যে জাঙ্কুক ইচ্ছে করে তাকে সুইমিং পুলে ফেলে দিয়েছিল, তারপর থেকে ঠান্ডায় শরীর জমে গেছে যেন। জাঙ্কুকের জ্যাকেট কখনোই পরতো না সে, কিন্তু নিজে বাঁচলে বাপের না, আগে বাঁচুক, এরপরে জাঙ্কুককে দেখে নেবে। লোকটা একটা আস্ত বেয়াদব, কি যে আনন্দ পাচ্ছে এসব করে আল্লাহ মালুম। ওই বান্দি, বান্দি রে, ওই শালি গরিবের নিকা আম্বানি ডিজাইনার চলে এসেছে, নিচে চল। জাঙ্কুকের হেয়ালিপনা মোটেও পছন্দ হলো না তে। বিরক্তির রেশ মিটিয়ে বলল, বিয়ের এত তাল যখন উঠেছে তাহলে বাংলাদেশে কি আর্মির চোখে পড়েনি, আমাকেই তুলে আনতে হলো। সহসা ডান হাত জাঙ্কুক নিজের বুকে চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ইস মাতারি বলে কি, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। জাঙ্কুকের এই বেহুদা গানগুলো শুনলে গা পিত্তি জ্বলে ওঠে তে। আচমকা জাঙ্কুক বাচ্চাদের মতো ঠোঁট উল্টায়, বড় নাজুক আর লাজুকতার ন্যায় বলে ওঠে, ইস বাসরের কথা ভাবতেই আমার শরম শরম লাগছে রে তে। এই শরমে আবার আমার মরণ না হয়ে যায়। বহুরূপী দেখেছে, কিন্তু জাঙ্কুকের মতো বহুরূপী দেখেনি তে। কি অভিনয় জানে রে মাইরি। জাঙ্কুককে লজ্জা পেতে দেখে কোথাও লজ্জার অবধায় লজ্জা পাচ্ছে। একটা সত্যি কথা বলি, বল, ভাবলিহীন ভাবে বলল জাঙ্কুক। তে দম নিয়ে বলল, আপনার মতো বেহায়া আমি দুটো দেখিনি, আপনার মা আপনাকে মানুষ করতে পারেনি। নিশ্চুপ জাঙ্কুক নিম্নষ্ট কামড়ে কিছু একটা ভাবলো, তারপর একগাল হেসে বলল, এটা তুই একদম ঠিক কথা বলেছিস রে পরাণ। এটা নিয়ে আমিও অত্যন্ত দুঃখিত, আমার মম আমাকে মানুষ করতে পারেনি, তাই বলেই তো তোকে বিয়ে করেছি। তুই আমাকে খাইয়ে দাইয়ে বড় করবি, আর জানিস তো কি খাইয়ে বড় করতে হয়। তোর জোড়া ফাঁক হয়ে এলো তে, মস্তিষ্ক ক্রোধে ফেটে যাচ্ছে রীতিমতো। এবার কি তুমি পায়ে হেঁটে যাবে হবু বউ, নাকি কোলে নিতে হবে। এক পা এগুতেই পিছিয়ে গেল তে, চেঁচিয়ে বলে উঠল, আমি যেতে পারবো। ভুবন ভুলানো হাসিটা ওষ্ঠের কোণে খেলে গেল জাঙ্কুকের। রক্তচুষি ডাইনি কোথাকার, চাইলেই কোলে উঠে রক্ত খেতে পারতে, জানোয়ার একটা। আবারও হেসে ফেললো জাঙ্কুক, হাসিটা বোধহয় তের সান্নিধ্য পেলে ঠোঁটে খেলে যায়। হনহনিয়ে রুম থেকে বেরিয়ে এলো তে, তার পিছু পিছু জাঙ্কুকও নিচে নেমে আসে। আজকে আমার গায়ে হলুদ, কালকে আমার বিয়ে। উফ, জাঙ্কুকের আনন্দের শেষ নেই, সে নাকি বিয়ে করছে। যে হোক, বরাবরই নেই মুখখানা গম্ভীর করে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের পাশে। তার গম্ভীর মুখখানা দেখে প্রচুর বিরক্ত হলো জাঙ্কুক। ওই যৌবন, সারাদিন মুখ বাংলার পাতের মতো করে রাখুস কেন। সহসা দাঁত বের করলো দেহ। তার বিটকেলে মার্কা হাসি দেখে বুড়ো উঁচিয়ে শুধালো জাঙ্কুক, ব্রাশ করিসনি? ছি, কি বিচ্ছিরি গন্ধ। থতমত খেয়ে গেল যে হোক, অস্থির কণ্ঠে বলে উঠলো, না না বস, আমি দুবেলা ভালো মতো ব্রাশ করি। চুপ কর বলো, যা সাউন্ড বক্স নিয়ে আজকে জিয়ন জাঙ্কুক ডান্স করবে। যে হোক ইশারা করতেই কাডরা সাউন্ড বক্স নিয়ে এলো। বস,
কোন গান দেব? জাঙ্কুক সোফায় পা দোলাতে দোলাতে বলল, মাই মোস্ট ফেভারিট সং, রূপানি নাচে কোমর দোলাইয়া। রিমোট ক্লিক করতে সাউন্ড বক্সে বেজে উঠলো গান। সাউন্ড বক্সের শব্দ পেয়ে জিন আর জিমিন দৌড়ে নিচে নেমে আসলো। নিচে এসে দেখে জাঙ্কুক, জেহোক আর গাড্ডা উড়াদুরা ডান্স করছে। জিন তো অবাক হয়ে গেল, মাফিয়া জিয়ন জাঙ্কুক শেষমেশ মানুষ মারা রেখে ডান্স করছে। ঘুমাচ্ছিল, ঘুমের ভিতরে হঠাৎই সাউন্ডবক্সের শব্দে ও লাফ দিয়ে ওঠে। শব্দ উৎস খুঁজতে গিয়ে নিচে এসে দেখে জাঙ্কুক আর তার গাডরা উড়াধুরা নাচছে। জাঙ্কুকের এমন নাচ দেখে ওষ্ঠ ফাঁক হয়ে গেল তার, গোল গোল চোখ করে তাকাচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে নিচে গিয়ে ঠাস করে সাউন্ডবক্সটা বন্ধ করে দিল। সহসা নাচ থেমে গেল সবার। জাঙ্কুক পিট পিট করে তাকাচ্ছে তের দিকে। তে জেহপের দিকে তাকিয়ে দাঁত পিষে বলল, এটা কোন ধরনের গান? দেও মাথা চুলকে চুলকে আমতা আমতা করে বলল, এটা বসের মোস্ট ফেভারিট সং। চুপ শালা, মোটেও এটা আমার ফেভারিট সং না। দেখ বান্দি, জানকির বাচ্চা, আমার পছন্দের গান তো হচ্ছে আশিক বানায়া। কপালে ভাঁজ পড়ল তে, নাক মুখ কুচকে তিরিক্ষি মেজাজে বলল, অশ্লীল পুরুষ কোথাকার, যেমন অশ্লীল আপনার পছন্দ তেমনি অশ্লীল গানও। বিরক্ত হয়ে আবারও দোতলা দিয়ে হাঁটতে লাগলো তে। তার পিছু পিছু ছুটে গেল জাঙ্কুক। আরে ওই মাতারি জানকির বাচ্চা, এত রাগ করছিস কেন? দাঁড়া। রুমে গিয়ে সজরে বাহু টেনে তেকে নিজের দিকে ঘোরায় জাঙ্কুক। কেঁপে উঠল তে। ওই নীলাভা চোখের মনির দিকে তাকাতে পারে না সে, কেমন যেন নিজের সর্বনাশ দেখতে পায়। ডিম ডিম শব্দটি প্রগ্রাহ হচ্ছে তে। জাঙ্কুক কি তার বুকের ভিতরে উথাল পাথালে ঢেউ টের পাচ্ছে? পেলে তো আবার পেয়ে বসবে বেশি করে। আপনি আমাকে ছুঁয়েছেন কেন? কিসের অধিকার? কে আপনি? দুখারে মাথা দোলালো জাঙ্কুক। নাকের নিচে তর্জনী ঘষে আবারও টেনে নিজের নিকটে নিয়ে এলো তার প্রণয়ী কন্যাকে। তের গালের সাথে নিজের গাল ঘষতে ঘষতে ফিসফিসিয়ে বলল, বান্দি রে, আমি তো লিগ্যাল ভাতা। এর জবাবে ক্ষিপ্ত হলো তে। বেহায় পুরুষ দেখেছে, কিন্তু জাঙ্কুকের মতো পুরুষ বোধহয় একটাও নেই। ছিটকে দূরে সরে এলো তে। বাউতে ঘষতে ঘষতে বলল, আপনি কচু বুঝেছেন, কা পুরুষ একটা। কথাটা বোধহয় বুকে লাগলো জাঙ্কুকে। চক্ষুটায় জ্বলে উঠলো, চোয়াল শক্ত হলো, বড় একটা দাবা বসালো তের গালে। চেপে ধরে লাল গাল দুটো কেমন চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, তুই আমার জান বাঁচিয়েছিস। তোকে 0.001% পছন্দ করি বলে বিয়ে করেছি। যেদিন 1% ভালোবাসবো সেদিন বাবুর আম্মু বানাবো। আরেক দফা চমকে উঠল তে। এই লোকটা মুহূর্তেই গিরগিটির মতো রং বদলায়। ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথার কথা বুঝতে পেরে হাত সরিয়ে নিল জাঙ্কুক। লম্বা নিঃশ্বাস ছেড়ে শান্ত করলো নিজেকে। গেট রেডি বান্দির বাচ্চা, একটু পরেই বিয়ে। ভেবেছিলাম কাল তোকে বিয়ে করব, তোকে একটু সময় দেব, কিন্তু না, তোকে তো সময় দিলে চলবে না। কাজে আসছে 2 ঘন্টার ভিতর, 2 ঘন্টায় তোকে বিয়ে করব আমি। কথাটি বলেই হনহনি রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। বর্তমানে কারো ভারী নিঃশ্বাস নিজের চোখে মুখে পড়তেই পিটপিট করে চোখ খুলল তে। চোখ খুলে তাকাতেই দেখে জাঙ্কুকের বক্ষে সে বন্দী। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই তের মনে পড়ে গেল কালকে সব ঘটনাগুলো। সে তো জাঙ্কুককে দেখে জ্ঞান হারিয়েছিল, তারপরে জাঙ্কুকি তাকে এখানে নিয়ে এসেছে। নিজেকে এখন অনেকটা হালকা মনে হচ্ছে। মনে হচ্ছে শরীরের উপর থেকে ভারী কিছু সরে গেছে। নিজের দিকে লক্ষ্য করতেই দেখলো একটা পাতলা সাদা নাইট ড্রেস পরা। তাহলে তার ভারী লেহেঙ্গাটা কোথায় গেল? কে খুলেছে? মুহূর্তেই মস্তিষ্ক বিগড়ে গেল। রাগ তরতরি বেড়ে উঠল তে। অমনি ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দিল। হঠাৎ আচমকা ধাক্কায় জাঙ্কুক উঠে বসলো। দেখলো তে রাগান্বিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক ঘুম ঘুম চোখে তেকে বলতে লাগলো, কি হয়েছে জানকির বাচ্চা? সকাল সকাল ঘুমটা ভাঙাচ্ছিস কেন? তুই আমার অজ্ঞানের সুযোগ নিয়েছিস জানোয়ার। তোর থেকে এর থেকে আর ভালো কি আশা করব? জানোয়ার একটা, আমার সব শেষ করে দিল। মুহূর্তেই জাঙ্কুকের মাথা গরম হয়ে গেল। তেকে নিচে ফেলে দিয়ে চট করে তের শরীরের উপরে উঠে পড়লো। তের গাল দুটো চেপে ধরে হিসিসি বলতে লাগলো, সৌন্নতি, তোর সৌর ভালোবাসা নেওয়ার জন্য তোর অজ্ঞান হওয়ার অপেক্ষা আমার করতে হয় না। আমি যখন তখন তোর ভালোবাসা আদায় করে নিতে পারি। আমি মাফিয়া জিয়ন জাঙ্কুক। তোর মতো 100টা মেয়ের সম্মান নিতে আমার 1 সেকেন্ডও লাগে না। তোকে ভালোবাসি,
তাই তোর সাথে ভালো ব্যবহার করছি, আমার জানোয়ার রূপটা বের করিস না। কথাটি বলে সরে গেল তের উপর থেকে। মাথা গরম হয়ে গিয়েছে জাঙ্কুকের। তে অজ্ঞান হয়ে যাওয়ার পর জাঙ্কুক থেকে বাসায় এনে তের ভারী লেহেঙ্গা খুলে পাতলা একটি নাইটি পরিয়ে দিয়েছিল যাতে তের ভালো লাগে। জাঙ্কুকের আর কোনো ইন্টেনশন ছিল না। জাঙ্কুক রাগে চোখ নিয়ে তের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, তোর ভাতার লাগে, শুধু তোর জামা কাপড় কেন, তোর শরীরের প্রত্যেকটা জিনিসের উপরে আমার হালাল অধিকার আছে। সেটা আমি যখন ইচ্ছে তখন আদায় করে নিতে পারি, তাতে তোর বা কারো অনুমতি নেওয়ার আমার দরকার নেই। কথাটি বলে রাগে হনহনি ওয়াশরুমে চলে গেল। আটতে মূর্তির ন্যায় খাটের উপরেই বসে রইল। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে তের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। বাড়ির সকলেই তেকে অনেক ভালোবাসে। জিমিনের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর জিনের কাছ থেকে তো সে মায়ের ভালোবাসা পেয়েছে। জাঙ্কুককেও তে এখন একটু একটু ভালোবাসতে শুরু করেছে, কিন্তু কখনোই তা জাঙ্কুকের সামনে প্রকাশ করে না। অফিস রুমে বসে আছে জাঙ্কুক, সিগারেট টানছে এক মন। শালা জিন্দিগ, 2টা মাস হয়ে গেল এখন আমি বিবাহিত হয়ে ভার্জিন ঘুরছি। জিহুপের বাচ্চা, তোরে আমি বিয়ের পর বাসর করতে দেব না। শালা, আমি মাফিয়া কিং জিয়ন জাঙ্কুক, আমার বিয়ে হয়ে গেছে আর আমি এখনো ভার্জিন ঘুরছি। এই মাফিয়া জগৎ কি আমাকে মেনে নেবে? এর জন্য তুই দায়ী। ভেবাচাকা খেয়ে গেল জেহুপ, মুখ ঝুলিয়ে বলতে লাগলো, বস, আপনি ম্যাডামের সাথে বাসর করতে পারেননি, এতে আমার কি দোষ? আর আপনি আমার বাসরে কেন বাধা দেবেন? তোর বাসর বন্ধ। তুই যদি আমার বাসরের ব্যবস্থা না করিস, বিয়ের পরে তোকেও আমি বাসর করতে দেব না। ভয় পেয়ে গেল জেহুপ। তার বস বলেছে মানে সত্যিই তাকে বিয়ের পরে বাসর করতে দেবে না। জেহুপের কত স্বপ্ন এই বাসর রাত নিয়ে, না কোনো মতেই তা মিস করা যাবে না। তাই জেহুপ তার বসের বাসর সফল করার জন্য মনে মনে একটি প্ল্যান করলো। প্ল্যানটি জাঙ্কুককে বলতেই বাঁকা হাসলো জাঙ্কুক। ওয়েট বেবি। রাত 2টো বাজতে চললো। বিছানায় উসখুস করছে তে, ঘুম আসছে না তার। রাত যতই হোক জাঙ্কুক সবসময় বাড়ি ফিরেছে। তে এই 2 মাসে তাই দেখে আসছে। তের সাথে জাঙ্কুকের শারীরিক কোনো সম্পর্ক না হলেও জাঙ্কুক জোর জবরদস্তি তেকে জড়িয়ে ধরা, গালে চুমু খাওয়া, গলায় চুমু খাওয়া, তের বুকে পেটে হাত বুলানো, স্লাইড করা, এগুলো জোরপূর্বকই করতো। কিন্তু কখনো তের প্রাইভেট পার্টে জাঙ্কুক যেত না। জাঙ্কুকের একটাই কথা, বান্দির বাচ্চা, তোর সবার ভালোবাসা আমি শুধু তোর ভালোবাসা দিয়ে আদায় করব। কিন্তু আজকে জাঙ্কুক এখনো বাসায় ফিরছে না। তে কেমন উসখুস লাগছে। এই জাউরকে যে সেও ভালোবেসে ফেলেছে তা উপলব্ধি করতে পারে তে। জাঙ্কুক প্রতি রাতে তেকে জড়িয়ে না ধরলে এখন আর তের ঘুম আসে না। আগে বিরক্ত হলেও এখন জাঙ্কুকের প্রতিটি ছোঁয়া তের হৃদয়ে গিয়ে লাগে। তে আর কিছু ভাবতে পারলো না। মোবাইলটি হাতে নিয়ে জাঙ্কুককে কল করলো, কিন্তু জাঙ্কুকের ফোনটি সুইচ অফ বলছে। তে আরো বেশি বিচলিত হয়ে পড়লো। অবশেষে জেহুপকে কল করলো। জেহুপ ফোনটি রিসিভ করে বলল, হ্যাঁ হ্যালো ম্যাডাম, এত রাতে আপনি? কোনো সমস্যা? না, তোমার বস কোথায়? স্যার আর আমি তো হোটেলে আছি। হোটেলে? এখন হোটেলে কি করছো? জানি না, বস বলল হোটেলে 304 নাম্বার রুমটা আমাকে বাসর ঘরের মতো সাজাতে, তাই আমি সেটাই করছি। তে অবাক হলো, হোটেলে বাসর ঘর? জি ম্যাম, বসকে বললাম মিটিং শেষে বাসায় যেতে, কিন্তু বস বলল না, হোটেলে বাসর ঘর সাজাতে, সে নাকি আজকে হোটেলেই থাকবে। তে আর কিছু ভাবতে পারলো না। বুকের ভিতরে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। তোলপাড় হয়ে গেল যেন তার সবকিছু। জাঙ্কুক অন্য মেয়ের সাথে বাসর করবে, তাহলে তাকে কেন বিয়ে করেছে? মুহূর্তেই মাথা গরম হয়ে গিয়েছে তে। ফোনটা খট করে কেটে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো হোটেলের উদ্দেশ্যে। 304 নম্বর রুমটা খোলাই আছে। ঠেলে ভিতরে ঢুকলো তে। রুমটা খুব সুন্দর করে গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। এরকম একটি বাসরের স্বপ্ন তো তে সবসময় দেখে। রুমের চারিদিকে তাকিয়ে দেখলো আলো আঁধারির মাঝে রুমের ভিতরে কেউই নেই। ছোট ছোট মোমবাতি জ্বলছে। খুবই রোমান্টিক পরিবেশ, কিন্তু তের মন শান্ত করতে পারলো না। তে গভীরভাবে চারদিকে চোখ বোলাতে লাগলো। হঠাৎই ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আর কোনো মানুষের কথা শোনা যাচ্ছে। তে ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের সামনে। দরজায় কান লাগিয়ে শুনতে পেল পানি পড়ার শব্দ আর সাথে মেয়েলি কণ্ঠ।
আহ, আস্তে, ব্যথা পাচ্ছি তো। মুহূর্তেই তের রাগ যেন আরো তরতরি বেড়ে উঠলো। দরজা ধাক্কাতে শুরু করলো। ভিতর থেকে জাঙ্কুক বলে উঠলো, কে দরজা ধাক্কাচ্ছে? দরজা খোল শালা, আজকে তোর একদিন কি আমার একদিন। জাঙ্কুক দরজা খুলে দিতে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলো তে। শাওয়ার চালু থাকার কারণে মুহূর্তেই ভিজে গেল তে। সাদা একটি ড্রেসের ভিতরে কালো ইনার, যেন সবকিছু দৃশ্যমান জাঙ্কুকের সামনে। তে ভিতরে ঢুকে জাঙ্কুকের গলা চেপে ধরে বলল, মেয়েটা কোথায়? জাঙ্কুক তেকে আরো কাছে টেনে নিয়ে কানে হিসিসি বলল, কোন মেয়ে জান? তুই ছাড়া তো আমার লাইফে আর কোনো ছেমরি নেই। একটু কথা ঘোরাবেন না, আমি এইমাত্র মেয়েদের কণ্ঠ পেয়েছি। ভাবি তো আমি হট হলে তুই তো আমাকে ঠান্ডা করিস না, তাই তো মোবাইলে দুষ্ট ভিডিও দেখে নিজেকে ঠান্ডা করছিলাম। মুহূর্তেই তে মস্তিষ্ক যেন কাজ করতে শুরু করলো। সে রাগের বশে কি করে ফেলেছে এখন বুঝতে পারলো সে। তে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো জাঙ্কুকের বাহুডোর থেকে, কিন্তু তাকে সে পারলো। জাঙ্কুক আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলল, জান, সাদা কালোতে তোকে অসম্ভব সুন্দর লাগছে। আমি যে আরো হার্ট হয়ে যাচ্ছি। তুই কি আমাকে হট করতে এখানে এসেছিস? তে বুঝলো না জাঙ্কুকের কথার মানে। সে তো সাদা ড্রেস পরেছে, তাহলে এখানে কালো আসলো কোথা থেকে? মুহূর্তেই তের মনে পড়ে গেল ইনারের কথা। লজ্জায় লাল হয়ে উঠলো তের গাল দুটো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে কি তা পারবে? জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডোবায়। ধীরে ধীরে তার হাত বিচরণ করে তের শরীরের সমস্ত ভাঁজে। জান, তোকে আজকে নিজের করে নিব। আমি জানি তুই নিজে থেকে আমার কাছে আজকে এসেছিস, তাই আজ আর কোনো ছাড়াছাড়ি নয়। ইচ্ছে তো করছে এখানে তোকে খেয়ে ফেলি, কিন্তু এখানে 3-4 ঘন্টা তুই থাকতে পারবি না, তোর ঠান্ডা লেগে যাবে। আর আমার জিহ্বার বাচ্চা এত সুন্দর বাসরঘর সাজিয়েছে তোর আর আমার জন্য, সেটা যদি আমরা ব্যবহার না করি তাহলে তো আমার জানকি বাচ্চা কষ্ট পাবে। তাই চল। বলে জাঙ্কুক তের শরীরের সমস্ত ভিজা কাপড় একটা একটা খুলতে লাগলো। তারপরে তের শরীর পুছিয়ে পাজা কোলে করে নিয়ে গেল তাদের বাসর ঘরের ফুলসজ্জার ঘাটে। তে নিজেকে আড়াল করতে চায়, কিন্তু তাকে সে পারবে? মাফিয়া জিয়ন জাঙ্কুক আজকে অনেক হট হয়ে গেছে, আর তার গরমে পিষ্ট হবে আমাদের ছোট্ট তে। How you don't know how to keep your business clean? Mommy, I know that he's getting hot. And the one is hot, doing something unholy. He's so bad, এভাবেই আমাদের জাউরা মাফিয়া তার ভালোবাসা দিয়ে তার জানকি বাচ্চার ভালোবাসা আদায় করতে সক্ষম হলো। আর তাদের ভালোবাসা যেন এভাবেই সামনে ভালো থাকে। সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ওয়ান শটে। আল্লাহ হাফেজ।